পার্ট গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিয়ের আসরে তিশার বিয়ে ভেঙে গেছে একটা অচেনা লোকের জন্য, যাকে কিনা তিশা একদিন কতগুলো গুন্ডার সামনে নিজের স্বামী বলেছিল নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু তিশা ভাবতে পারেনি এই একটা কথার জন্য ওর জীবনটা এভাবে তছনছ হয়ে যাবে। তিশার পরিবারের মান সম্মান সব শেষ হয়ে গেল শুধুমাত্র এই লোকটার জন্য। তিশা কি করবে কিছুই বুঝতে পারছে না। কি করে ও সবাইকে সবটা বোঝাবে? আমাদের গল্পের নায়িকা তিশা ইসলাম, দেখতে শ্যামবর্ণের, চুলগুলো কোমর পর্যন্ত। তিশা খুব চঞ্চল মনের, যা আসে ও তাই করে। দেখতে মাশাআল্লাহ সুন্দরী। এবার তিশা অনার্স দ্বিতীয় বর্ষে উঠেছে। তিশারা দুই বোন, ছোট বোন নিসা ইসলাম এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তিশার বাবা ইকবাল ইসলাম একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। মা রেহেনা ইসলাম গৃহিণী। ইকবাল ইসলাম তিশাকে খুব বেশি ভালোবাসে। আর আমাদের গল্পের নায়ক আবির রহমান, দেশের নামকরা বিজনেসম্যান, আবার একজন মাফিয়া। ছোটবেলা থেকে আবির যা চেয়েছে ও সেটাই আদায় করে নিয়েছে। আবির রেগে গেলে সব কিছু ধ্বংস করে দেয়। আবির দেখতে শ্যামলা হলুদ বর্ণের, হ্যান্ডসাম, ড্যাশিং, হাইট 6 ফুট, চুলগুলো কারা কারা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, লাল বর্ণের ঠোঁটগুলো যেন মুখে ভেসে ওঠে। আবির দেখতে কোনো হিরোর চেয়ে কম নয়। আবিরের জন্য সব মেয়েরা পাগল, কিন্তু ও যে পাগল শুধু তিশার জন্য। আবিরের ছোট একটা ভাই আছে, পড়াশোনার কারণে দেশের বাইরে থাকে। 5 বছর আগে আবিরের মা বাবা একটা দুর্ঘটনাতে মারা যায়। তারপর থেকেই আবির ওদের এত বড় বিজনেস নিজে এক হাতে সামলাচ্ছে। এবার গল্পে আসা যাক। আপনি এসব কি বলছেন? আপনি আমার স্বামী হলেন কবে থেকে? আর আপনাকে আমি স্বামী হিসেবে মানিও না। আর যেখানে আপনার সাথে আমার বিয়ে হয়নি সেখানে আমি আপনাকে স্বামী মানলেও বা কি, আর না মানলেও বা কি? ও, তার মানে তুমি আমাকে নিজের স্বামী হিসেবে মানছো না, তাই তো? মানছি না মানে কি? আমি তো আপনাকে চিনিও না। আর আপনার সাথে আমার কবে বিয়ে হয়েছে? কি হচ্ছে এসব? আপনি কে আর কি আজে বাজে কথা বলছেন? আমার মেয়ের বিয়ে আজকে, আর আজকে আপনি কোথা থেকে এসে বলছেন ও আপনার স্ত্রী? হ্যাঁ, ও আমার স্ত্রী। কি প্রমাণ আছে যে আপনার ও স্ত্রী? আমার মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে করে ওর বাবার মান সম্মান নষ্ট হয়ে যায়। ও তাই নাকি? ঠিক আছে, তাহলে আমাদের বিয়ের কাবিন দেখাই আপনাকে। বিয়ের কাবিন? হ্যাঁ, বিয়ের কাবিন। আবির একজনকে ইশারা করে কিছু পেপার আনতে বলে। লোকটা পেপারগুলো এনে আবিরের হাতে দেয়। এই যে দেখেন, আমার আর তিশার বিয়ের কাবিন। ইকবাল ইসলাম পেপারগুলো চেক করে দেখে সত্যি সত্যি আবির আর তিশার বিয়ের কাবিন। ইকবাল ইসলাম ধপ করে চেয়ারে বসে পড়ে আর পেপারগুলো হাত থেকে মাটিতে পড়ে যায়। কি হয়েছে? তুমি এভাবে বসে পড়লে কেন? আমার মান ইজ্জত সব নষ্ট করে দিল তোমার এই মেয়েটা। ও কি করে সব করতে পারলো? একবারও কি আমাদের কথা চিন্তা করলো না? তোমার এই মেয়েটা একবারও কি আমাদের চেহারাটা ও চোখের সামনে ভাসলো না? তিশা পেপারগুলো মাটি থেকে তুলে দেখে কোনটার জায়গাতে সত্যি সত্যি ওর সাইন। এটা কি করে সম্ভব? বাবা, বিশ্বাস করো আমি বিয়ে করিনি এই লোকটাকে। চুপ কর, তুই চুপ কর। তোর মুখে আমি একটা কথাও শুনতে চাই না। বাবা, বিশ্বাস করো আমি এমন কিছু করিনি। ইকবাল ইসলাম তিশাকে চর মারতে যাবে, সাথে সাথে আবির তিশার বাবার হাত ধরে ফেলে। সরি শ্বশুর বাবা, ও তো আমার স্ত্রী, তাই আমার তো কিছু দায়িত্ব আছে ওকে রক্ষা করার। তাই ওর গায়ে আপনি হাত তুলতে পারেন না। আপনার সাহস কি করে হলো আমার বাবার গায়ে হাত তোলার? আর আমাকে আমার বাবা মারবে নাকি কাটবে সেটা আপনি আটকানোর কে? আমি তোমার স্বামী, তাই আমার এই অধিকারটা আছে তোমাকে সব বিপদ থেকে বাঁচানোর। স্বামী? কিসের স্বামী? আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি না। তুমি মানো আর না মানো, কিন্তু আইনের খাতায় তুমি আমার স্ত্রী। না, আমি আপনার স্ত্রী না। বাবা, বিশ্বাস করো আমাকে। বিশ্বাস করব? আমি তোকে? যে মেয়ে আমাকে না জেনে সবকিছু করতে পারে তাকে আমি বিশ্বাস করব? তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোকে আমি আর সহ্য করতে পারছি না। তুই আমার সামনে আর কোনোদিন আসবি না। তোকে আমার মেয়ে ভাবতে ঘৃণা হচ্ছে। ইকবাল ইসলাম এটা বলে এখান থেকে চলে যায়। ইকবাল ইসলামের পেছন পেছন রেহেনা ইসলামও যায়। আপু, এটা তুমি কি করলে? এক
একবারও কি আমাদের কথা ভাবলে না তুমি? বিশ্বাস কর নিশা, আমি সত্যি এসব কিছু করিনি। পেপারগুলো কি তাহলে ভুল? সাইনটা কি অন্য কারোর? এটা তো তোমার সাইন। এই লোকটা মিথ্যে কথা বলছে নিশা, তুই আমাকে বিশ্বাস কর বোন। নিশা চলে যায় তিশার কাছ থেকে। তিশার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল তিশার কাছে এসে বলে, কাজটা একদম ঠিক করলি না তিশা। এই শুধু আমি তুলবো তোমার কাছ থেকে, না হলে আমার নাম রবিন আহমেদ নয়। ভালো থেকো, বাই। রবিন আবিরের পাশ কেটে যাওয়ার সময় আবিরের দিকে রাগী ভাবে তাকায়। আবিরও কম কিসে, আবিরও রবিনের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তিশা মাটিতে ধপ করে বসে জোরে একটা চিৎকার দেয়। এমন কিছু করিনি আমি। কেন তোমরা আমাকে বিশ্বাস করছো না? কেন এই লোকটা সব কিছু মিথ্যে বলছে? আবির তিশার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে। তিশা চলো। কোথাও যাব না আমি, কোথাও না। কেন যাবে না আমার সাথে? তুমি কি ভেবেছো আমি আমার বউকে এখানে ফেলে রেখে চলে যাব? তা তো হবে না। যদি না যেতে চাও তুমি, তাহলে আমি তোমাকে জোর করে নিয়ে যাব। আবিরের কথা শুনে তিশার মেজাজটা গরম হয়ে যায়। তিশা রাগে বসা থেকে উঠে দাঁড়ায়। আমি বলেছি তো একবার আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না, নাকি বোঝার চেষ্টা করছেন না? তিশা এই কথাটা বলে ঘরের ভিতরে যায়। মা বাবা প্লিজ, তোমরা আমার কথাটা একটু শোনো প্লিজ। রেহেনা ইসলাম আর নিশা তিশার কাছে আসে। মা বিশ্বাস করো, এই লোকটা সব মিথ্যে কথা বলছে। আমি এই লোকটাকে বিয়ে করিনি। আমি তো ওই লোকটাকেও চিনিও না। তিশা, তুই চলে যা তো এই বাড়ি থেকে। তোর বাবার শরীরটা ভালো না, তোকে দেখলে হয়তো আরো অসুস্থ হয়ে যাবে। প্লিজ তুই চলে যা তো, প্লিজ। আমি তোকে হাত জোর করে বলছি, তুই চলে যা। আর কোনোদিন এই বাড়িতে আসবি না, কোনোদিন না। মা তুমিও আমাকে অবিশ্বাস করছো? হ্যাঁ করছি অবিশ্বাস, কারণ এই পেপারগুলো সব সত্যি, যেখানে তোর নিজের সাইন আছে। তাই তুই চলে যা এই বাড়ি থেকে। আর এই বাড়িতে তুই এর থেকে আর অশান্তি বাড়াস না। তোর বাবার অবস্থাটা একটু বোঝ। লোকটা আজকে অনেক অপমানিত হয়েছে তোর জন্য। আমি আর চাই না তুই এখানে থেকে ওনার আরো শরীর খারাপ হয়ে যাক। তুই যদি আমাদের ভালো চাস, চলে যা এই বাড়ি থেকে, চলে যা। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে। তোমরা যখন চাও আমি এই বাড়িতে না থাকি, তাহলে তাই হবে। আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে, আর কোনো দিন আসবো না, কোনো দিন না। তিশা বাড়ি থেকে বের হয়ে গিয়ে দেখে আবির দাঁড়িয়ে আছে। আবিরকে দেখে তিশার রাগটা দ্বিগুণ বেড়ে যায়। তিশা দৌড়ে গিয়ে আবিরের কলার চেপে ধরে। তিশা আবিরের কলার ধরাতে আবির কিছুই বলে নাই, বরং ওর ভালোই লাগছে তিশার ওর কাছে আসাতে। অন্য কেউ যদি আবিরের কলার ধরতো তাহলে আবির হয়তো এভাবে দাঁড়িয়ে থাকতো না। রাগে যে দুটো হাত দিয়ে আবিরের কলার ধরেছে সেই দুটো হাত ভেঙে দিত। কেন আমার সাথে এমনটা করলেন? কেন? কি দোষ করেছি আমি? কি দোষ? তিশা আর কিছু বলার আগেই আবিরের গায়ের উপর ঢলে পড়ে। তিশা, তিশা কি হলো তোমার? প্লিজ কথা বলো। তিশা অজ্ঞান হয়ে যায়। আবির তিশাকে তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়ে গাড়িতে শুইয়ে দেয়। আবিরের কোলের উপর তিশার মাথাটা রাখে আর ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। প্রায় আধা ঘন্টা পর তিশার জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করে একটা বড় খাটে। তিশা ধপ করে উঠে বসে। সামনে তাকিয়ে দেখে আবির ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরের এমন ভাবে তাকানো দেখে তিশার রাগ উঠে যায়। আমাকে এখানে কোন সাহসে আনা হয়েছে? আবির উঠে দাঁড়ায়, কিন্তু কিচ্ছু বলছে না। কি হলো, কথা বলছে না কেন? আর আমি কোথায়, কোথায় নিয়ে এসছেন আমাকে? তিশা ভালো করে সারা ঘরে তাকিয়ে দেখে অনেক সুন্দর করে ঘরটা সাজানো। ঘরের চারিদিকে দামি দামি সব জিনিসপত্র। কি হলো বলুন? রিল্যাক্স, শান্ত হও তুমি। শান্ত হব মানে? আপনি আমার জীবনটা পুরো ধ্বংস করে বলছেন আমি শান্ত হব? আর ওইসব বিয়ের ব্যাপারে আমার সাইন আসলো কোথা থেকে? আমি তো এমন কোনো কিছুতেই সাইন করিনি যেটাতে আপনার সাথে আমার বিয়ের কথা ছিল। তাহলে এসব ব্যাপারে সাইন আসলো কোথা থেকে আমায় বলুন। জানতে চাও তাই না? কোথা থেকে আমাদের বিয়ের কাবিন নামাতে তোমার সাইন এসেছে? হ্যাঁ জানতে চাই। আর বিয়ে, এই ছেড়ে খেলা বিয়ে আমি মানি না, বুঝতে পেরেছেন আপনি? তুমি মানো আর না মানো, তুমি আইনগতভাবে আমার স্ত্রী, আর সারা জীবন
আমার স্ত্রী হয়ে থাকবে, বুঝলে? আপনার স্ত্রী আমি হয়ে থাকবো? কোনোদিনও না। যেখানে আমার অজান্তেই আপনি আমাকে বিয়ে করেছেন, সেখানে আপনাকে আমি আমার স্বামী হিসেবে মানি না। আর আপনি কি করে আমাকে বিয়ে করলেন? এরকম ভাবে কি আপনি সব মেয়েদেরকেই বিয়ে করেন, আর মেয়েদের বিয়ের সময় কি হাজির হয়ে নিজেকে ওই মেয়ের স্বামী দাবি করেন? আবিরের রাগ উঠে যায় তিশার লাস্ট কথাটা শুনে। আবির রাগে তিশার 2 বাহু চেপে ধরে বলে, দাঁতে দাঁত চেপে বলে, একদম চুপ, আর একটা কথা বলবে না। আর কি বলছিলে তুমি? আমি সব মেয়েদেরকে বিয়ে করে তারপর ওদের বিয়ের সময় গিয়ে ওদের বাড়িতে হাজির হই? আর তুমি প্রথম মেয়ে যাকে প্রথম দেখাতে ভালোবেসেছি, তাই তোমাকে যাতে আমি না হারাই তার জন্য আমি তোমার অজান্তেই আমি তোমাকে বিয়ে করেছি, বুঝলে তুমি? তিশা আবিরের রাগ দেখে খুব ভয় পায়, কারণ এতক্ষণ যাবৎ আবির একটুও রাগ দেখায়নি। তিশা সব কথা শান্ত হয়ে শুনেছে। আমাকে ছাড়ুন প্লিজ, আমার খুব লাগছে। আবির তিশাকে ছেড়ে দেয়। আর শোনো, তোমাকে আমি কি করে বিয়ে করেছি। ওই দিন যখন তুমি নিজেকে গুন্ডাদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিয়েছিলে, ওই দিনেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তুমি প্রথম মেয়ে যাকে দেখে আমার বুকের ভিতরে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। তোমার ওই চোখ, তোমার ওই হাসি, তোমার ওই গোলাপি ঠোঁট, তোমার ওই ঘন কাজল কালো চুল, সবকিছু মিলিয়ে আমি পাগল হয়ে গেছি তোমার জন্য। শুধুমাত্র তোমার ওই মায়াবী মুখটা দেখার জন্য আমি অফিসের সব কাজ ফেলে রেখে তোমাকে একবার দেখার জন্য তোমার কলেজে আসতাম। যে আবির রহমান কাজ ছাড়া কোনো কিছু ভাবতে পারতো না, সেই আবির রহমানের ঘুম কেড়ে নিয়েছিলে তুমি। তখনই আমি বুঝতে পেরেছি তুই সেই মেয়ে যাকে ছাড়া আমি থাকতে পারবো না। ভেবেছিলাম তোমার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবো, কিন্তু পরে জানতে পারি তোমার বিয়ে ঠিক হয়ে আছে। যখন তোমার বিয়ে হয়ে যাবে কথাটা শুনি, তখন নিজেকে খুব পাগল পাগল লাগতো। আর তখন তোমাকে আমি বিয়ে করার প্ল্যান করি, আর তোমার বিয়ের দিনেই হাজির হব ভেবে রেখেছিলাম। আর তোমাকে আমি বিয়ে করি কি করে জানো? মনে আছে তোমার? তুমি একবার নাম করা রহমান রেস্টুরেন্টে গিয়েছিলে তোমরা সবাই বন্ধু মিলে, আর তোমাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। তখন অবশ্য তোমার একটু সন্দেহ হয়েছিল টাকা না নেওয়ার জন্য, যেটা তোমার মুখ দেখে আমি বুঝতে পেরেছিলাম। তার মানে ওই দিন আপনি টাকা দিয়েছিলেন যার জন্য টাকা নেওয়া হয়নি আমাদের কাছ থেকে? হ্যাঁ, কারণ ওই রেস্টুরেন্টটা আমার, আর আমার বউ আমার রেস্টুরেন্টে খাবে, তাও আবার টাকা দিয়ে। তা কি করে? তার মানে ওই রেস্তোরাঁটা আপনার? যেখানে আমাদের দুজনের বিয়েটা হয়েছিল। কি? হ্যাঁ, ওখানে আমাদের বিয়ে হয়েছে। আমি ভাবতেই পারিনি তুমি নিজেই আমার কাছে এসে ধরা দেবে। তুমি যেখানে বসেছিলে ঠিক অপর সাইডেই আমি বসা ছিলাম, কিন্তু তুমি আমার মুখ দেখোনি। কিন্তু আমি তোমার গলা শুনে ঠিকই তোমাকে চিনতে পেরেছিলাম। তোমার মনে আছে একজন তোমার কাছে কতগুলো পেপার এনেছিল আর সাইন করে দিতে বলেছিল? হ্যাঁ মনে আছে। বলো তো ওইগুলো কিসের পেপার ছিল? আপনার রেস্টুরেন্টে, আর আপনি জানেন না কিসের পেপার? না, জানি না, তুমি বলো শুনি। শুনুন, আমি এতটাও ভালো মুডে নেই যে আপনার এসব আজরাত প্রশ্নের উত্তর দিব। ওকে, তাহলে শুনো। ওই পেপারগুলোই আমাদের বিয়ের কাবিন ছিল, যেটাতে সাক্ষী হিসেবে তোমার সব বন্ধুরা সাইন করেছিল। আবিরের কথা শুনে তিশার মাথায় আকাশ ভেঙে পড়ে। হোয়াট? কিন্তু লোকটা তো বলেছিল এই রেস্টুরেন্টের নিয়ম নাকি এখানে সাইন করে খাবার অর্ডার করতে হয়। তুমি এতটা বোকা আমি জানতাম না। যদি তুমি ভালো করে পেপারগুলো চেক করে দেখতে তাহলে হয়তো তুমি বুঝতে পারতে এগুলো কিসের পেপার ছিল। কিন্তু কি আর করার বলো, তোমার কপালে লেখা আছে আমি তোমার স্বামী হব, তাই হয়তো এমন কিছু হয়নি। তিশার হঠাৎ করে রাগ উঠে যায় আর আবিরের কলার চেপে ধরে। আপনার সাহস হলো কি করে আমাকে ঠকিয়ে বিয়ে করার? তিশা রাগের কারণে ভুলেই গিয়েছিল যে ও আবিরের কলার ধরার কারণে আবিরের অনেক কাছে চলে এসেছে। আবিরের প্রতিটি নিঃশ্বাস তিশার মুখে পড়ছে। আবির তিশার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আবিরের এমনভাবে তাকানো দেখে তিশা বুঝতে পারে যে ও আবিরের অনেক কাছে চলে এসেছে। তিশা সরে আসতে চাইলে আবির তিশার উন্মুক্ত কোমর চেপে ধরে। আবিরের ছোঁয়া পেয়ে তিশা কেঁপে ওঠে। আবির তিশাকে আরো কাছে টেনে নেয় নিজের কাছে। কি করছেন কি আপনি? ছাড়ুন আমাকে।
তুমিই তো প্রথমে আমাকে ধরেছো, তাহলে এখন ছাড়তে বলছো কেন? ছাড়ুন বলছি আমাকে। যদি না ছাড়ি তাহলে কি করবে? আপনার লজ্জা করে না? একটা অচেনা মেয়েকে এভাবে ধরে আছেন। ছাড়ুন বলছি। কি অচেনা মেয়ে তুমি? কিন্তু আমি তো জানি তুমি আমার বিয়ে করা একটা মাত্র বউ। আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি না, বুঝেছেন? আমাকে ছাড়ুন বলছি, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। তোমাকে না ছাড়লে এর ফল ভালো হবে না, তুমি বলছো তাই তো? ওকে দেখি তুমি কি করে আমার হাত থেকে ছাড়া পাও। তিশা নিজেকে আবিরের কাছ থেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু একটা ছেলের কাছে তো আর একটা মেয়ের শক্তি কিছুই না। আবির তিশার দিকে নিজের দুই ভ্রু নাচায়। ভালো হচ্ছে না, কিন্তু আমি শেষবারের মতো বলছি, আমাকে ছাড়ুন, না হলে কিন্তু আমি। আবির তিশাকে নিজের আরো কাছে টেনে নেয়। না হলে তুমি কি করবে? চিৎকার করবে? হ্যাঁ, তাই করব। ওকে, করো। তিশা চিৎকার করতে যাবে, সাথে সাথে আবির তিশার গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট বিলিয়ে দেয়। তিশার চোখ দুটো তো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। তিশা আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজের ঠোঁট মুছতে থাকে। আবির তিশার এমন কাণ্ড দেখে মুচকি মুচকি হাসতে থাকে। তিশা রাগে বলে ওঠে, আপনার সাহস কি করে হলো আমাকে কিস করার? আবির কোনো কথা বলেই তিশার সামনে থেকে চলে যায়। তিশা আবিরের এমন ভাবে চলে যেতে দেখে তিশার রাগটা আরো বেড়ে যায়। কি হলো? আমি তো আপনাকে কিছু বলছি। আবির প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়ায়। কি বলছো তুমি? আপনার সাহস কি করে হলো আমার ঠোঁটে কিস করার? কোন অধিকারে আপনি আমাকে কিস করেন? কেন স্বামীর অধিকারে? আরে কতবার বলবো আমি আপনাকে স্বামী হিসেবে মানি না? আবির তিশার দিকে এক পা করে এগিয়ে যায়। কি হলো? আপনি আমার দিকে আসছেন না, একদম এগোবেন না। তিশা পেছাতে পেছাতে দেওয়ালের সাথে লেগে যায়। আবির তিশার চুলের খোপাটা খুলে দিয়ে তিশার কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, তুমি নিজেই একদিন আমাকে সব অধিকার দিবে যেটা একজন স্বামীর কাছে থাকে, বুঝছো আমার সুইটহার্ট? যাই হোক, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আবির তিশার কাছ থেকে সরে আসে। আপনাকে আমি কোনো দিনও আমার স্বামী হিসেবে মানব না, বুঝতে পেরেছেন? আপনি মরে গেলেও না। আবির কোনো কথা না বলে টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে যায়। আর এই দিক দিয়ে তিশা রাগে সাপের মতো ফুঁসছে। খুব শখ না আমাকে নিজের বউ করার? আমাকে তোর বউ করার স্বপ্ন যদি না ঘুচিয়েছি, তাহলে আমার নামও তৃষা না। আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস তুই, তোর জীবনটা আমি নষ্ট করে দিব তোর সাথেই থেকে। আবির ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তিশা আগের জায়গাতে দাঁড়িয়ে আছে। আমাকে বকা যদি তোমার শেষ হয়ে থাকে তাহলে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ো। তিশা আবিরের দিকে বড় বড় চোখ করে তাকায়। কি হলো, এইভাবে তাকাচ্ছ কেন আমার দিকে? এই বেটা বুঝলো কি করে যে আমি তাকে বকছিলাম? নিশ্চয়ই ওয়াশরুম থেকে সব শুনেছে আমি কি কি বলেছিলাম, কিন্তু শুনলো কি করে? ওয়াশরুমে তো পানির শব্দ হচ্ছিল। জি না, ওয়াশরুম থেকে কিছু শুনিনি। তুমি কি কি এখন বলতে পারো সব আমার জানা। যাও এখন ফ্রেশ হও গিয়ে। তিশা আবিরকে একটা ভেঙচি কেটে ওয়াশরুমে চলে যায়। তিশা ফ্রেশ হয়ে দেখে আবির ল্যাপটপ নিয়ে কাজ করছে। কাজ করা হচ্ছে না? দাঁড়া, তোর কাজ আমি করাচ্ছি। খুব শখ না আমাকে বিয়ে করে ঘরে তোলার? এবার দেখ ঘরে বউ দেখলে কি অবস্থা হয়। তিশা আবিরের সামনে গিয়ে হাজির হয়। এই যে আমার ক্ষুধা পেয়েছে, কিছু খাবার নিয়ে আসুন গিয়ে আমার জন্য। আবির কোনো কথা বলছে না। আরে আজব তো, আমি আপনাকে কিছু বলছি তো। কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? কি আমি ষাঁড়? তা নয় তো কি, এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন তাহলে? শুনুন, যখন আমাকে বিয়ে করে এখানে এনেছেন, তাহলে আপনার উচিত আমাকে খাওয়ানোর, তাই আমাকে কিছু খেতে দিন। ঘরে খাওয়ার মতো কিছু নেই। মানে তাহলে কি আমি সারা রাত না খেয়ে থাকবো? হ্যাঁ, থাকতে হবে। না, আমি পারবো না, আমার খুব খিদে পেয়েছে। প্লিজ কিছু খাবারের ব্যবস্থা করেন। করবো, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা খুব সহজ, তুমি চেষ্টা করলেই হয়ে যাবে। আগে বলুন কি শর্ত।
আবিরের শর্তের কথা শুনে তিশার মাথায় মনে হচ্ছে যেন কেউ বাড়ি দিচ্ছে। একে তো পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে, তার উপর আবার এমন শর্ত। তোমাকে আমায় নিজে এসে জড়িয়ে ধরতে হবে। হোয়াট? কোনোদিনও না, আমি মরে গেলেও আপনাকে জড়িয়ে ধরবো না। ঠিক আছে, ধরো না জড়িয়ে আমাকে, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছে। তুমি যদি পেটে খিদে নিয়ে থাকতে পারো তাহলে থাকো। হিটলার একটা ইচ্ছে করে এমনটা করছে। ইচ্ছে করছে তো ল্যাপটপটা দিয়ে মাথা ফাটিয়ে দুভাগ করে ফেলতে, কিন্তু পেট যে মানতে চাইছে না। কোন সকালে খেয়েছি আর এখনো খাওয়া শেষ হয়নি, কি যে করি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে শুয়ে পড়ো, আর আমাকে আমার কাজ করতে দাও। আচ্ছা শুনুন বলো। না মানে বলছিলাম কি, আমি আপনার শর্তে রাজি আছি। আপনাকে আমি জড়িয়ে ধরবো, তবে জড়িয়ে ধরার পরে কিন্তু আমাকে খাবার এনে দিতে হবে। তাই? ঠিক আছে, তাহলে ধরো, আর তোমার খাবার আমি এনে দিব, চিন্তা করো না। আবির উঠে দাঁড়ায়। তিশা এক পা করে আবিরের দিকে এগিয়ে আবিরের বুকে এসে মাথা রাখে। তোমাকে আমি জড়িয়ে ধরতে বলেছি, আমার বুকে মাথা রাখতে বলিনি। ইচ্ছে করছে তো তোকে এক ধাক্কা দিয়ে পচা খালে ফেলে দিই। তিশা আস্তে আস্তে করে ওর হাত দিয়ে আবিরকে জড়িয়ে ধরে। আবির মুচকি একটা হাসি দেয়। এইদিকে তো তিশার হার্টবিট বেড়েই চলেছে। আবিরের শরীরের মাতাল করা ঘ্রাণ তিশার নাকে আসে। আবির তিশাকে ধরতে যাবে, সাথে সাথে তিশা আবিরের কাছ থেকে সরে আসে। আপনাকে আমি জড়িয়ে ধরেছি, এবার আমাকে খেতে দিন। ঠিক আছে, চলো আমার সাথে। তিশা আবিরের পিছন পিছন যায়। তিশা ডাইনিং টেবিলে গিয়ে যা দেখে তাতে তিশার চোখ ছানা বড়া হয়ে যায়। টেবিলে ভর্তি খাবার, টেবিলের পাশে অনেক কাজের লোক দাঁড়িয়ে আছে। তিশা চারিপাশে তাকিয়ে দেখে অনেক সুন্দর করে বাড়িটা সাজানো, মনে হচ্ছে যেন কোনো রাজপ্রাসাদ। তিশা এখানে আসার পর থেকে শুধু আবিরের ঘরেই ছিল, এখন ঘর থেকে বের হয়ে তো তিশা পুরোই অবাক। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো। তুমি না বলেছিলে তোমার খুব খিদে পেয়েছে, তাহলে এখন দাঁড়িয়ে আছো কেন? না মানে এই এত বড় বাড়িতে কি আপনি একা থাকেন? আগে একা থাকতাম, কিন্তু এখন তো আর একা নই, তুমি তো আমার সাথে আছো। আচ্ছা, কি খাবে বলো? তিশা কিছু বুঝতে পারছে না কি খাবে এত খাবার দেখে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সার্ভ করে দিচ্ছি। তুই তো বিরিয়ানি খেতে ভালোবাসো তাই না? তাহলে আগে বিরিয়ানি খাও। আবির তিশার প্লেটে বিরিয়ানি সার্ভ করে, আর তিশা আবিরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো, খাও। তিশা আর আবির ডিনার করে নিজেদের ঘরে চলে যায়। তিশা আর কিছু না বলে গিয়ে শুয়ে পড়ে। সারাদিন অনেক ধকল গেছে তিশার উপর। আবির সোফাতে বসে অফিসের কাজ করতে করতে সোফাতে ঘুমিয়ে পড়ে। সকালে তিশা ঘুম থেকে উঠে দেখে ঘরে আবির নেই। উফ, ভালোই হয়েছে, ওই বটটা ঘর নেই, কিন্তু গেল কোথায়? আবার কোনো কিছু অঘটন ঘটাবে না তো? দেখে আসি তো একটু বাইরে থেকে। তিশা ঘর থেকে বের হয়ে যা দেখে তা তিশার কল্পনার বাহিরে ছিল। সারা বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে, চারিদিকে ফুলের সুবাস ভেসে বেড়াচ্ছে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, যত রকম ফুল দিয়ে বাড়িটা সাজানো হয়েছে সব ফুল তিশার কাছে খুব প্রিয়। এসব কি? গতকাল রাতে তো কোনো ফুল ছিল না, তাহলে এত তাড়াতাড়ি কি করে বাড়িটা সাজানো হলো? এখন কি সকাল নাকি দুপুর? মাত্র 9টা বাজে, আর এর মাঝে এত কিছু কি করে সম্ভব? কিন্তু এসব কেন করা হচ্ছে? তিশা ড্রয়িং রুমে গিয়ে দেখে আবির দাঁড়িয়ে ফোনে কার সাথে কথা বলছে। তিশা আবিরের কাছে গিয়ে দাঁড়িয়ে আবিরের কথা শোনে। আরে তুই নিজে গাড়ি ড্রাইভ করে একা আসছিস কেন? গাড়ি ড্রাইভ করার জন্য আমি ড্রাইভারকে পাঠিয়েছি তো, আর তুই সবাইকে একা রেখে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লি কেন এয়ারপোর্ট থেকে? তুই কেন বুঝতে পারছিস না তোর কিছু হয়ে গেলে আমার কি হবে বলতো? আচ্ছা যাই হোক, আস্তে আস্তে গাড়ি ড্রাইভ করে আসবি। এখন আমি রাখি। বাবা এত কেয়ার করে কার সাথে কথা বলছে? আবির ফোন কেটে পিছনে ফিরতেই তিশাকে দেখতে পায়। আরে তুমি উঠে গেছো ঘুম থেকে? হ্যাঁ উঠে গেছি, তো কি হয়েছে? কি আর হবে, যখন হওয়ার দরকার তখন হবে, এখন কিছু হবে না জান। এই শোনিন, একদম জান সুইটহার্ট এসব বলে ডাকবেন না আমাকে। কেন ডাকবো না এসব? আমি তো জানতাম মেয়েদেরকে নাকি জান সুইটহার্ট এসব বলে ডাকলে খুশি হয়। আমি খুশি হই না, বুঝেছেন?
ও, তুমি তো আবার অন্য গ্রহের মানুষ, তুমি খুশি হবে কেন? কি বললেন আপনি? আমি অন্য গ্রহের মানুষ? না না, তুমি এই গ্রহেরই মানুষ, জাস্ট তোমার মনটা অন্য গ্রহের। আচ্ছা যাই হোক, কি করছে সবাই এখানে? তুমি কি চোখে কম দেখো? হোয়াট? আমি চোখে কম দেখি মানে? না মানে তুমি যেভাবে বলছো কি হচ্ছে এখানে এসব, তাই বললাম আর কি। শুনুন, আপনি না একদম তেড়া তেড়া কথা বলবেন না। ওকে ওকে, সরি, আর বলবো না। আচ্ছা, কেউ আসছে বাড়িতে যার জন্য বাড়িটা এত সুন্দর করে সাজানো হচ্ছে? হ্যাঁ, কেউ তো আসছে, কিন্তু বাড়ি সাজানো হচ্ছে আমার আর তোমার বিয়ের জন্য। কি? হ্যাঁ সুইটহার্ট, তোমার আর আমার বিয়ে। কি বলতো, কেউ তো জানে না তোমার আর আমার বিয়ে হয়েছে, তাই ভাবলাম আজকে সবার সামনে তোমাকে বিয়ে করব আমি। আমি আপনাকে বিয়ে করব না। তুমি তো আমাকে কবে বিয়ে করে রেখেছো, শুধু কবুল বলার বাকি, আর সেটা তো তুমি আজকেই বলবে জান। কোনো দিনও না, আমি কোনো দিনও কবুল বলবো না। ঠিক আছে, দেখা যাবে। এখন আমি আসি, তুমি বরং তাড়াতাড়ি করে বিয়ের জন্য রেডি হয়ে পড়ো। ঘরে গিয়ে দেখো বিয়ের সব জিনিসপত্র রাখা আছে, আর পার্লারের মেয়েরাও একটু পর চলে আসবে, আর তোমার ব্রেকফাস্টটা ঘরে রাখা আছে, খেয়ে নিও কেমন? আবির তিশার কাছ থেকে চলে যায়। এই লোকটা কিভাবে নিজেকে, কোন হিরো যে তাকে আমি বিয়ে করব? কোনো দিনও তো আমি বিয়ে করব না তাকে, কোনো দিনও না। এই বিয়েটা তুই আমার অজান্তে করেছিস, কিন্তু আমার জ্ঞান থাকতে তোকে কোনো দিনও বিয়ে করব না। তিশা উপরের ঘরে গিয়ে দেখে শাড়ি, লেহেঙ্গা, গয়না সবকিছু বিছানার উপর রাখা। তিশা রাগে বিছানা থেকে সবকিছু নিচে ছুঁড়ে ফেলে দেয়। তোর মতো একটা লোকের জন্য আমি কোনোদিনও বউ সাজবো না, কোনো দিনও না। তুই আমার জীবনের সব সুখ কেড়ে নিয়েছিস, বাবা মাকে সবার সামনে তুই ছোট করেছিস, আর সেই আমি তোর জন্য বউ সাজবো? কোনো দিনও না, কোনো দিনও না। আজকে শুধুমাত্র তোর জন্য আমার বাবা আমার মুখ দেখতে চায় না, শুধুমাত্র তোর জন্য। তিশা হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে। আমাদের গল্পের অন্য আরেক হিরো মানে আবিরের ছোট ভাই নীরব রহমান গাড়ি ড্রাইভ করছে আর নিজে নিজে বকবক করছে। উফ, আমি বুঝতে পারি না কেন ভাইয়া আমাকে একা কিছু করতে দেয় না। সব সময় পেছনে কিছু লোক লাগিয়ে রাখে আমাকে গার্ড করার জন্য। দেশের বাইরে ছিলাম, ওখানেও কিছু লোক পেছনে লাগিয়ে রেখেছিল, আর এখন এখানেও। আজকে কোনো মতো করে ওদের চোখ ফাঁকি দিয়ে একা এসেছি, তার জন্য কত কিছুই না বললো আমাকে। নিজে একটু গাড়ি ড্রাইভ করতে চাইলে বলে আমি গাড়ি চালিয়ে কিছু অঘটন করে ফেলবো। আমি কি এখন বাচ্চা নাকি যে কিছু করতে পারবো না? আমি তো এখন বড় হয়ে গেছি, তাই না? এখন তো নিজের স্বাধীন মতো চলতেই পারি। মানছি ভাইয়া আমাকে ভীষণ ভালোবাসে, তা বলে কি আমি নিজের ইচ্ছে করে একটু গাড়ি ড্রাইভ করতে পারবো? গাড়ি ড্রাইভ করে কি আমি অ্যাক্সিডেন্ট করে ফেলবো নাকি? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করার কথাটা বলার সাথে সাথে গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে। সাথে সাথে নীরব ব্রেক করে। নীরব তাড়াতাড়ি করে গাড়ি থেকে বের হয়ে দেখে একটা মেয়ে চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে। মেয়েটা সাদা একটা ড্রেস পরে আছে, চুলগুলো বাতাসের কারণে উড়ছে। তত্ত্বের এক সাইডে একটা কালো তিল, যেটা মেয়েটার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। বাঁ হাতে একটা কালো ঘড়ি, দেখেই বোঝা যাচ্ছে কোনো কলেজে পড়ে। মেয়েটা একটা চোখ খুলে তাকিয়ে দেখে কিছুই হয়নি ওর। জোরে একটা নিঃশ্বাস ছাড়ে মেয়েটা। নীরবকে দেখে মেয়েটা রাগ উঠে যায়। এই যে মিস্টার, এইভাবে কি কেউ গাড়ি চালায়? যদি কিছু হয়েছে তো আমার, তাহলে কি হতো? নীরব গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, বিউটিফুল। হোয়াট? কি বললেন আপনি? এই, আপনাকে কিন্তু আমি পুলিশে দিব। গাড়ি চালাতে পারেন না, আবার গাড়ি নিয়ে বের হয়ে গেছেন। আপনাদের বড় লোকের ছেলেদের একটা সমস্যাই, বড় বড় গাড়ি নিয়ে বের হয়ে যান, আর তারপর রাস্তায় মানুষ আছে নাকি নেই সেটা আপনাদের চোখে পড়ে না। কি হলো, এভাবে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছেন কেন? ভুল কিন্তু আপনার। আপনি হঠাৎ করে আমার গাড়ির সামনে চলে আসেন, অবশ্য তাতে আমার ভালোই হয়েছে। আপনাকে তো দেখতে পেলাম। মানে? না, কিছু না। আমি কিন্তু আপনাকে পুলিশে দেব। দেন পুলিশে, তাতে আমি কিচ্ছু মনে করবো না, তবে দোষটা কিন্তু আপনার। দোষ আমার? নিচে দোষ করে এখন বলছে আমি দোষ করেছি। এখন তো আপনাকে সত্যি সত্যি পুলিশে দেবো আমি। দাঁড়ান, পুলিশকে আমি ফোন করছি।
আরে আরে, আপনি তো খুব ডেঞ্জারাস মেয়ে। নিজেই গাড়ির সামনে চলে এসেছেন আর এখন নিজের দোষটা স্বীকার না করে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন আমাকে। হ্যাঁ, দিচ্ছি পুলিশের কাছে ধরিয়ে। একদম এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি চিৎকার করে সবাইকে এখানে ডেকে আনবো। মেয়েটা পুলিশকে সত্যি সত্যি ফোন করে আর পুলিশ এসে নীরবকে ধরে নিয়ে যায় পুলিশ স্টেশন। অন্যদিকে আবির ঘরে ঢুকে দেখে চারিদিকে শাড়ি, লেহেঙ্গা, গহনা ছড়িয়ে ছিটিয়ে আছে আর তাদের মাঝে তিশা হাঁটু গেড়ে বসে আছে। এসব কি তিশা? তোমাকে আমি বউ সাজতে বলেছি আর তুমি কি না এইভাবে সবকিছু নিচে ফেলে দিয়েছো? তিশা আবিরের কথা শুনে উঠে দাঁড়ায়। কি হলো? আমি তোমাকে কিছু বলছি তো। আমি আর কতবার বলবো আপনাকে আমি বউ সাজতে পারবো না? কেন? সমস্যা কি তোমার? বউ সাজলে কি তোমার কোনো জাত যাবে? না, আমার কোনো জাত যাবে না। তাহলে প্রবলেমটা কোথায় তুমি বউ সাজলে? আমি আর কতবার বলবো আপনাকে আমি আপনার জন্য বউ সাজতে পারবো না? ঠিক আছে, তোমাকে বউ সাজানোর জন্য আমার অন্য উপায় জানা আছে। তুমি নিজে বউ সাজবে আমার জন্য। মানে? আসলে তুমি না একটু অন্য টাইপের মেয়ে। তোমাকে যেটা করতে বলি সেটা তুমি করতেই চাও না, বিশেষ করে আমার ক্ষেত্রে। আমি যেটা বলবো সেটা তুমি করবেই না, তাই তোমাকে দিয়ে কিচ্ছু করাতে হলে কিছু টেকনিক জানা দরকার, যেটা আমার জানা আছে সুইটহার্ট। কি বলতে চাইছেন আপনি? আচ্ছা, তুমি কি জানো তোমার বাবা, মা, বোন এখন কি করছে? না, জানি না। আবির একটা মুচকি হাসি দিয়ে বলে, তুমি না জানলেও আমি কিন্তু জানি তোমার বাবা, মা, বোন কি করছে। কি করেছেন আপনি আমার বাবা মা আর বোনের সাথে? কলারটা ছাড়ো, তারপর বলছি। তিশা আবিরের কলার ছেড়ে দেয়। কি করেছেন ওদের সাথে আপনি বলুন। যদি খারাপ কিছু করেছেন ওদের সাথে, তাহলে কিন্তু আমি আপনাকে খুন করে ফেলবো। জান, রিল্যাক্স। আমি কিছুই করিনি, তবে করব তুমি যদি বিয়ের করে না সাজো তাহলে। আমি বলছি তো আমি আপনার জন্য বউ সাজতে পারবো না। ওকে, তাহলে তুমি বরং এটা দেখো তোমার বাবা, মা, বোন কি করছে। আবির তিশার কাছে এসে আবিরের ফোনে তিশার বাবা মাকে দেখায়। তিশা আবিরের ফোনে তাকিয়ে যা দেখে তাতে তিশার প্রাণ যায় যায় অবস্থা। এই যে দেখো, তোমার মা রান্নাঘরে কাজ করছে আর তোমার বাবা মন মরা হয়ে বসে আছে তোমার জন্য। এটা দেখার বিষয় না। বিষয়টা হলো তুমি যদি বউ না সাজো আজকে, তাহলে তোমার বাবা মাকে আমার লোকেরা গুলি করবে। ওই যে দেখছো লোকগুলোকে, ওদের হাতে একটা করে গান আছে। যদি তুমি বউ না সাজো তাহলে ওরা সাথে সাথে তোমার বাবা মাকে শুট করবে। তিশা আবিরের কথা শুনে আবিরের দিকে তাকায়। ভয় পেও না সুইটহার্ট, তুমি যদি বউ সাজো বিশ্বাস করো ওদের গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। এত বাজে আপনি, এত ফার্স্ট আপনি একদম ঠিক করছেন না মিস্টার আবির রহমান। এর দাম কিন্তু আপনাকে দিতেই হবে। ওকে জান, আমি দাম দিয়ে দিব। তুমি বরং চুপচাপ বউ সেজে ফেলো। তিশা রাগে নাক মুখ লাল হয়ে যাচ্ছে। আমি এখন আসি সুইটহার্ট, ওরা তোমাকে বউ সাজতে হেল্প করবে। সরি জান, আমি এটা করতে চাইনি, কিন্তু তুমি যে বড্ড জেদি, যার জন্য আমাকে এসব বাধ্য হয়ে করতে হলো। আবিরের ফোনে একটা কল আসে। আবির ফোনটা পিক করে। হ্যালো। হ্যালো স্যার, নীরব স্যারকে পুলিশে ধরে নিয়ে গেছে। হোয়াট? এটা কি করে হলো? তোমরা থাকতে এত বড় অঘটন হলো কি করে? স্যার আসলে নীরব স্যার তো আমাদেরকে ফাঁকি দিয়ে অন্য রাস্তায় চলে গিয়েছিল, আর এখন রাস্তার মাঝে এসে দেখি নীরব স্যারের গাড়ি, আর মানুষের কাছ থেকে জেনেছি যে নীরব স্যারকে পুলিশে ধরে নিয়ে গেছে। ঠিক আছে, আমি এখনই আসছি। আবির তাড়াতাড়ি করে গাড়ি থেকে বের হয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়। আর এদিকে তিশা চিন্তায় পড়ে যায়, কি এমন হলো যে এত তাড়াতাড়ি করে আবির বাড়ি থেকে বের হয়ে গেল। আবির গাড়ি ড্রাইভ করে পুলিশ স্টেশনে পৌঁছায়। পুলিশ স্টেশনে আবিরকে দেখে সবাই কিছুটা ভয় পেয়ে যায়। আবির সোজা ওসির কাছে যায়। আমার ভাই কোথায়? থানায় ওসি আবিরকে দেখে তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কি স্যার, আপনি এখানে? আমাকে বলতেন, আমি নিজেই চলে যেতাম আপনার কাছে। আমার ভাই কোথায় সেটা আগে বলুন। আপনার ভাই মানে? হ্যাঁ, আমার ভাই, যাকে আপনারা এখানে তুলে নিয়ে এসেছেন। ভাইয়া, আমি এখানে। আবির তাড়াতাড়ি করে নীরবের কাছে যায়।
নীরব, তুই এখানে আসলি কি করে? আর কি এমন হয়েছে যার জন্য পুলিশ তোকে ধরে নিয়ে এসেছে? স্যার আমি বলছি, আসলে স্যার একটা বড় ভুল হয়ে গেছে। একটা মেয়ে ফোন করে বলেছে যে উনি নাকি রাস্তায় খুব জোরে গাড়ি চালাচ্ছেন, যার জন্য রাস্তার সব মানুষের অসুবিধা হচ্ছে। তাই আমরা ওনাকে ধরে নিয়ে এসেছি এখানে, তবে ওনাকে আমি লকআপে ঢুকাইনি। নীরব, কি হয়েছিল বলতো আমাকে। আরে ভাইয়া, আমার গাড়ির সামনে হঠাৎ করে একটা মেয়ে চলে এসেছিল। ভাগ্যিস আমি তাড়াতাড়ি ব্রেক করাতে বেঁচে গেছে। ঠিক আছে, তুই যা, গাড়িতে গিয়ে বস। হ্যাঁ স্যার, ওনাকে নিয়ে যান আপনার সাথে। নেক্সট টাইম সবকিছু জেনে শুনে তারপর একজনকে ধরে নিয়ে আসবেন, ওকে? কথাটা যেন মনে থাকে। হ্যাঁ স্যার, মনে থাকবে আমার। গুড। আর সন্ধ্যায় আমার বিয়ে, নিশ্চয়ই জানেন, তাই সন্ধ্যায় তাড়াতাড়ি চলে আসবেন। এখন আমি আসি। ওকে স্যার। আবির যাওয়ার সাথে সাথে ওসি চেয়ারে বসে পড়ে, পানির গ্লাস নিয়ে একদমে সবটা পানি খেয়ে ফেলে। আবির গাড়ি ড্রাইভ করছে আর পাশেই নীরব বসে আছে। আর আবিরের গাড়ির পিছনে আরো দুটা গাড়ি আছে গার্ডদের। আবির নীরবের দিকে তাকিয়ে দেখে নীরব কিছু একটা নিয়ে ভাবছে। কি ভাবছিস? মেয়েটা এত সুন্দর কেন? আমি তো প্রেমে পড়ে গেছি ভাইয়া। আবির সাথে সাথে গাড়ি ব্রেক করে। কি বললি তুই? কই কি- কিছু না তো, না তো। নীরব, সত্যি কথা বল আমাকে। না মানে ভাইয়া, বুঝেছি, বাংলাদেশে এসে প্রেমে পড়ে গেছিস, তাই তো? ঠিক আছে, নো প্রবলেম। তোর বিয়েটা আমি দিয়ে দেব যার প্রেমে তুই পড়েছিস। এখন আপাতত আমরা বাড়ি যাই, কেমন? হ্যাঁ ভাইয়া চলো। আচ্ছা ভাইয়া, তুমি বলেছিলে আমি বিদেশ থেকে ফিরে আসার পর তুমি আমাকে একটা সারপ্রাইজ দিবে, সেটা কি বলো তো? আগে তুই বাড়িতে চল, তারপর তোর সারপ্রাইজ দিব। এর আগে যদি সবকিছু বলে দিই তাহলে সারপ্রাইজটা তো আর সারপ্রাইজ থাকে না, তাই না? ঠিক আছে, আগে বাড়ি যাই, তারপরে সারপ্রাইজটা দেখবো আমি। আবির আর নীরব রহমান ভিলাতে এসে পৌঁছায়। গাড়ি থেকে বের হয়ে তো পুরোই অবাক বাড়ির সাজানো দেখে। এ কি ভাইয়া, বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে কেন? তাহলে এটাই কি তোমার সারপ্রাইজ? না রে, তোর সারপ্রাইজ ভিতরে আছে। এখন তুই গিয়ে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে রেডি হয়ে নে, একটু পরে অনুষ্ঠান শুরু হবে। ভাইয়া আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। তোকে এখন কিছু বুঝতে হবে না, তুই গিয়ে রেডি হ। আর তোর বিছানার উপর তোর সব পোশাক রাখা আছে। আচ্ছা ভাইয়া, আমি তাহলে আসি। সন্ধ্যা হয়ে গেছে, সব গেস্টরাও এসে পড়েছে, শুধু তিশার বাড়ি থেকে কেউ আসেনি। আবির গাড়ি পাঠিয়েছিল তিশার বাড়িতে তিশার বাবা মা আর বোনকে আনার জন্য, কিন্তু ওরা গাড়ি ফেরত পাঠিয়ে দিয়েছে। আবির সবাইকে স্বাগতম জানাচ্ছে। ভাইয়া অনেকক্ষণ তো হয়ে গেল, আমার সারপ্রাইজটা কোথায় বলো তো? একটু ওয়েট কর, তোর সারপ্রাইজ এসে পড়বে। আবির সিঁড়ির উপরে তাকিয়ে দেখে তিশা নামছে। তিশাকে দেখে আবির আবারও একটা বড় ধরনের ক্রাশ খায়। লাল লেহেঙ্গা, মুখে হালকা গোলাপি মেকআপ, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, নাকে নথ, চোখে কালো কাজল, হাত ভর্তি চুড়ি, খোপাতে বেলি ফুলের মালা, কানের দু সাইডে কিছু চুল ফেলে রেখেছে। তিশাকে আজকে হুড়পড়ি লাগছে, কিন্তু আফসোস তিশার মুখের ওই মিষ্টি হাসিটা নেই, যেই হাসিটা হাসলে তিশাকে আরো বেশি মিষ্টি আর সুন্দর লাগতো। সবাই তিশার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, তবে আমাদের হিরো কিন্তু কোনো অংশে কম নয়। তাকেও আজকে অনেক মেয়েরা দেখে ক্রাশ খেয়েছে, কিন্তু যখন জানতে পারে আজকে আবিরের বিয়ে, তখন থেকেই সবার মুখে একটা কথা, আমি কেন আবিরের বউ হতে পারলাম না। মেয়েটা খুব লাকি রে যে আবিরের বউ হচ্ছে, এমন হ্যান্ডসাম ছেলে তো সব মেয়েরা চায়। আবির আজকে একটা মেরুন কালারের পাঞ্জাবি পরেছে, সাথে চুড়িদার, একটা ওড়না, চুলগুলো খাড়া করে রেখেছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, বাম হাতে রোলেক্স ঘড়ি। আর যেটা দেখে আবিরের প্রতি মেয়েরা ক্রাশ খায় তার কারণ আবিরের অ্যাটিটিউড। ভাইয়া উনি কে? তোর ভাবি। হোয়াট? তুমি বিয়ে করেছো আর আজকে আমাকে এখন বলছো? আরে এটাই তো তোর সারপ্রাইজ, সবসময় বলতি না আমি যাতে বিয়ে করি, তাই তো বিয়ে করছি। ভেরি ব্যাড ভাইয়া, ভেরি ব্যাড। তুমি আমাকে এখন বলছো তোমার বিয়ে আজকে, আমি কিন্তু খুব রাগ করেছি তোমার উপরে। আচ্ছা আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, সরি। এই দেখ কান ধরছি। ঠিক আছে। আবির গিয়ে তিশার পাশে দাঁড়ায়,
তিশা আবিরকে দেখে দূরে সরে যেতে চাইলে আবির তিশার হাত ধরে ফেলে। আবির তিশার কান বরাবর নিচু হয়ে বলে, কোথায় যাচ্ছ সুইটহার্ট আমাকে ছেড়ে? আমার হাত ছাড়ুন। ঠিক আছে ছেড়ে দিব, কিন্তু আমার পাশে থেকে তুমি যাবে না। আপনার পাশে দাঁড়ালে আমার শরীর ঘিন ঘিন করে, বুঝলেন? ও মা, তাই না? আমার হাতটা ছাড়ুন বলছি। ঠিক আছে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর কিন্তু আমার হাত থেকে ছাড়া পাবে না সুইটহার্ট। আবির আর তিশাকে একসাথে মুখোমুখি বসানো হয়, কিন্তু কেউ কারোর মুখ দেখতে পাচ্ছে না, কারণ ওদের মাঝখানে সাদা কাপড় দেওয়া থাকে। কাজী আসে বিয়ে পড়ানোর জন্য। আবিরকে কবুল বলার সাথে কবুল বলে দিল, কিন্তু তিশা কবুল বলছেই না। কখন থেকে কাজী বলেই যাচ্ছে কবুল বলার জন্য, কিন্তু তিশা বলছেই না। আবির একজনকে তিশার কাছে একটা ফোন দিয়ে পাঠায়। তিশা ফোন ওপেন করে দেখে একটা মেসেজ। তিশা মেসেজ ওপেন করে দেখে, সুইটহার্ট, তুমি এখন যদি 3 বার কবুল না বলো তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমি কি করব। তাই প্লিজ আমাকে এমন কিছু করাতে বাধ্য করো না। তিশার বুঝতে বাকি রইল না এটা কার মেসেজ। এটা আবিরের মেসেজটা দেখে এটা বুঝতে পারলো ও কিসের কথা বলছে। তাই তিশা ওর বাবা মা আর বোনের সুরক্ষার কথা ভেবে কাজী সাহেব কবুল বলার জন্য তিশাকে বলে। তিশার সাথে সাথে কবুল বলা শুরু করে। কবুল কবুল কবুল। তিশা খুব কষ্ট করে 3 বার কবুল বলে। 6,01,000 টাকা দেনমোহর ধার্য করে। আবির আর তিশার বিয়ে সম্পূর্ণ হয়। তিশা ফুল দিয়ে সাজানো খাটে বধূ সাজে বসে আছে। কিছুক্ষণ পরেই আবির ঘরে আসে। তিশা রাগে সাপের মতো ফুঁসছে। আবির মুচকি একটা হাসি দিয়ে খাটে এসে বসে। তিশার হাত ধরতে যাবে, সাথে সাথে তিশা খাট থেকে নেমে যায়। একদম স্পর্শ করবেন না আমাকে আপনার এই নোংরা হাত দিয়ে। আবির নিজের হাতে তাকিয়ে বলে, নোংরা হাত আমার কোথায় সুইটহার্ট? আমার হাত তো একদম পরিষ্কার। দেখতে পরিষ্কার, কিন্তু আপনার এই হাতের ইশারাতে আমার বাবা মা আর বোনের মৃত্যুর কথা হয়েছে। আরে ওইটা তো আমি তোমাকে ভয় দেখিয়েছি, যাতে তুমি আমাকে সবার সামনে বিয়ে করতে পারো। বাহ, খুব ভালো কাজ করেছেন আপনি। আমাকে বিয়ে করে মনে হচ্ছে যেন আকাশে চাঁদ পেয়ে গেছেন। চাঁদ তো আমি অনেক আগেই পেয়ে গেছি, এখন শুধু সেই চাঁদ ধরার অপেক্ষা। আবির তিশার দিকে এক পা করে এগিয়ে যাচ্ছে আর তিশা পিছিয়ে যাচ্ছে। কি করেছেন আপনি? একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। কেন কাছে আসবো না? তুমি আমার বিয়ে করা বউ, তাহলে তো তোমার কাছেই আসবো। আমি বলছি তো, আপনি ওখানেই থেমে যান। তিশা পিছতে পিছতে আলমারির সাথে আটকে যায়। আবির তিশার অনেক কাছে চলে আসে। তিশা পাশ কেটে চলে যেতে চাইলে আবির তিশার দুপাশে হাত রেখে তিশাকে আটকে দেয়। কি করছেন কি আপনি এসব? আবির তিশার ঠোঁটের দিকে নিজের মুখ এগিয়ে নিয়েছে। তিশা নিজের 2 চোখ বন্ধ করে ফেলে। প্রায় অনেকক্ষণ হয়ে যায়। তিশা কোনো অনুভব না পেয়ে চোখ খুলে তাকিয়ে দেখে আবির তিশার 1 হাত দূরে দাঁড়িয়ে আছে। আবির নিজের 2 ভ্রু নাচিয়ে বলে, কি ভেবেছিলে তোমাকে আমি কিস করব? আরে চিন্তা করো না, আমি এতটাও খারাপ না যে নিজের বউয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে কিস করব। তোমার জন্য একটা গিফট এনেছি। কিসের গিফট? আমি আপনার কাছে থেকে কোনো গিফট নিব না, বুঝেছেন? এখন শুধু একটাই চিন্তা আমার, এই বাড়ি থেকে আমি কখন বের হতে পারবো সারা জীবনের জন্য। তুমি কোনোদিনও এই বাড়ি থেকে বের হতে পারবে না যতক্ষণ না আমি চাইবো। ও তাই নাকি? তার মানে আপনি বলতে চাইছেন আমি এই বাড়ি থেকে বের হতে পারবো না? না, আমার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে কোনো মশা মাছিও বের হতে পারে না। আর তুমি বের হবে কি করে সুইটহার্ট? ঠিক আছে, আমি 24 ঘন্টার মধ্যে এই বাড়ি থেকে বের হব। চ্যালেঞ্জ করছো আমাকে? হ্যাঁ করেছি। ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আমি। তুমি যদি 24 ঘন্টার ভিতরে বাড়ি থেকে বের হতে পারো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে আমার জীবন থেকে সারা জীবনের জন্য দূরে সরিয়ে দিব। কিন্তু তুমি যদি এই 24 ঘন্টার মধ্যে বাড়ি থেকে বের হতে না পারো তাহলে তুমি কি করবে? ঠিক আছে, আমিও তাহলে আপনাকে কথা দিচ্ছি, আমি যদি এই 24 ঘন্টার মধ্যে এই বাড়ি থেকে বের হতে না পারি তাহলে সারা জীবন আমি এই বাড়িতেই থাকবো। কোনোদিন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব না। ওয়াও, এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। আমি তো ভাবছিলাম তোমাকে কি করে এই বাড়িতে রাখতে পারি, আর সেই তুমি কি না
এমন শর্ত দিয়ে বসলে? তাহলে তুমি ধরেই রাখো তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে না। এটা তো এখন বোঝা যাবে মিস্টার আবির রহমান, আমি এই বাড়ি থেকে বের হতে পারবো নাকি পারবো না, এটা তো 24 ঘন্টা পর পৌঁছে যাবে। আর আপনার কথাটা মনে রাখবেন যে আমি এই বাড়ি থেকে বের হতে পারলে আপনি কি করবেন। এই আবির রহমান যাকে একবার কথা দেয় সেটা অবশ্যই রাখবে, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর। এখন গিয়ে শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। এখন তো বাড়ি থেকে বের হতে পারবে না, অনেক রাত হয়ে গেছে, তাই গিয়ে শুয়ে পড়ো। আবির গিয়ে সোফাতে শুয়ে পড়ে। সকালে তিশা আজানের আওয়াজে ঘুম ভাঙে। তিশা সোফাতে তাকিয়ে দেখে আবির নেই। গেল কোথায় বজ্জারটা? জাহান নামে যাও, তাতে আমার কি, আমি বরং অজু করে নামাজটা পড়ে নিই। তিশা অজু করে যায় নামাজ ফ্লোরে বিছিয়ে নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে তিশা সব সময়ের মতোই ব্যালকনিতে দাঁড়িয়ে সূর্য উদয় দেখে। তিশা নিচে তাকিয়ে আবির আর একটা ছেলে মাথায় টুপি পরে বাড়িতে ঢুকছে। বাবা, বজ্জারটা নামাজ পড়ে মসজিদে গিয়ে এত ভালো, কিন্তু সাথে ওই ছেলেটা আবার কে? আবির ঘরে ঢুকে দেখে তিশা খাটের উপরে নেই। আবির চিন্তায় পড়ে যায়, এত সকালে তিশা বাড়ি থেকে চলে যায়নি তো। আবির ঘর থেকে বের হতে যাবে এমন সময় তিশা কাশি দিয়ে ওঠে। তিশার কাশির শব্দটা শুনে আবির নিশ্চিন্ত হয়। তিশার কাশিটা যেন বেড়েই যাচ্ছে। তিশার মুখের সামনে হঠাৎ করে কেউ একজন পানির বোতল ধরে। তিশা তাকিয়ে দেখে আবির। তিশা আবিরের দিক থেকে মুখ সরিয়ে নেয়। আমার উপর রাগ করে নিজেকে কষ্ট দিবে না, তাই পানিটা খেয়ে নাও প্লিজ। ধন্যবাদ পানি দেওয়ার জন্য। বাবা বাবা, তুমি দেখা যায় ধন্যবাদও দিতে পারো। এই আপনার প্রবলেম কি বলুন তো, আমাকে একটু একা থাকতে দিন। ঠিক আছে, আর এটা কি ভেবেছো কি করে বাড়ি থেকে বের হবে? আমি এটা আপনাকে বলতে যাব কেন যে আমি কি করে এই বাড়ি থেকে বের হব? ও, এটাও তো একটা কথা। ঠিক আছে, বলো না। আবির যেতে চাইলে তিশা আবিরকে ডাক দেয়। শুনুন, বলো। ওই ছেলেটাকে, কোন ছেলেটা? যে ছেলেটার সাথে আপনি একটু আগে বাড়িতে ঢুকলেন সেই ছেলেটা। ও আচ্ছা, তার মানে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে উপর থেকে দেখছিলে, তাই তো? শুনুন, আমার তো শখ নেই যে আপনাকে দেখবো, তাও আবার লুকিয়ে লুকিয়ে। শখ নেই তোমার আমাকে দেখার? একদিন তুমি আমাকে চোখে হারাবে, এক মুহূর্ত তুমি আমাকে না দেখে থাকতেই পারবে না। সেগুড়ে বালি, এটা কোনোদিন হবে না যে আমি আপনাকে চোখে হারাবো। আমি আপনাকে দু চোখে দেখতে পারি না, বুঝেছেন? তাই আমি আজকে যে করেই হোক এই বাড়ি থেকে বের হব। ঠিক আছে, দেখা যাবে সুইটহার্ট। আর ওই ছেলেটার সাথে তোমাকে আমি পরে পরিচয় করে দিব, কেমন? এখন আমার খুব ঘুম পাচ্ছে, যাই একটু ঘুমাই গিয়ে। এখন আবার কিসের ঘুম, তাও আবার সকালে? ব্রেকফাস্ট করার জন্য নীরব অনেকক্ষণ ধরে ডাইনিং টেবিলে বসে আছে, কিন্তু আবিরের কোনো দেখা নেই। ভাইয়া বিয়ে করে পুরাই গেছে। আমি যে ছোট ভাই হয়ে অপেক্ষা করছি কখন থেকে, তার কোনো মূল্যই নেই ওনার কাছে। কিরে, একা একা কি বিড়বিড় করছিস? এতক্ষণে তোমার আসার সময় হলো, তাই না ভাইয়া? আরে ঘুমিয়ে পড়ছিলাম, তাই একটু লেট হয়ে গেছে। নীরব তিশাকে আসতে দেখে বলে, গুড মর্নিং ভাবি। গুড মর্নিং। আচ্ছা তিশা, তোমার সাথে আমার ছোট ভাইটার পরিচয় করে দেই। ও হলো নীরব রহমান, আমার একমাত্র আদরের ছোট ভাই। ও এতদিন বিদেশে ছিল পড়াশোনার জন্য, গতকালকে দেশে ফিরেছে, আর এখন থেকে ও আমাদের সাথেই থাকবে। ও, তাতে আমার কি, আমি তো আজকে চলে যাবো এই বাড়ি থেকে। আবির, তিশা আর নীরব ব্রেকফাস্ট খেতে শুরু করে। আচ্ছা ভাই শোনো, আমাকে ব্রেকফাস্ট করে বেরোতে হবে। অনেক দিন পর দেশে ফিরেছি তো, তাই বন্ধুরা সবাই মিলে একটা পার্টি রেখেছে, তাই আজকে ফিরতে আবার একটু রাতই হবে। আচ্ছা যা, তবে গার্ড আর ড্রাইভার নিয়ে যাবে সাথে করে। আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা, সাবধানে যাস। আবির তিশাকে লক্ষ্য করে। তিশা ব্রেকফাস্ট না করে একজন কাজের মহিলার দিকে তাকিয়ে আছে। তিশা, কি হলো, খাচ্ছ না কেন? তিশা নিজের ঘর থেকে ফিরে আসে। কি হয়েছে? বলছি খাচ্ছ না কেন? আমার ইচ্ছে, আমি খাই বা না খাই তাতে আপনার কি? আবির সব সার্ভেন্টদের ইশারা করে এখান থেকে চলে যায়। আবির তিশার হাত ধরে টান দিয়ে এনে নিজের কোলে বসায়।
আর এসব কি করছেন? ছাড়ুন আমাকে। তিশা উঠতে চাইলে আবির তিশার কোমর চেপে ধরে। তিশা আবিরের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করে। জান, এভাবে ছটফট করে কোনো লাভ নেই। যতক্ষণ না আমি তোমাকে ছাড়ছি ততক্ষণ তুমি আমার হাত থেকে ছুটতে পারবে না, বুঝলে? ছাড়ুন বলছি আমাকে। ছাড়বো না, আগে তুমি হা করো। কেন? আমি তোমাকে নিজ হাতে আজকে খাইয়ে দিব। আমি খাবো না আপনার হাতে, বুঝেছেন? ঠিক আছে, খাবে না তাহলে তুমি আমার হাতে, তাই তো? হ্যাঁ, খাবো না আপনার হাতে। আবির তিশার কোমরে একটা চিমটি কাটে। তিশা ব্যথায় আহ করে ওঠার সাথে সাথে আবির তিশার মুখে খাবার ঢুকিয়ে দেয়। কি, আমার হাতে খেতে হলো তো তোমাকে? তিশা আবিরের কাছ থেকে চলে যায়। এখন ছেড়ে দিয়েছে তোমাকে, পরে যখন আমি আমার চ্যালেঞ্জটা জিতবো তখন কিন্তু তোমাকে আর ছাড়বো না। এদিকে নীরব গাড়ি থেকে নেমে বন্ধুর বাড়িতে হেঁটে যাচ্ছে। আসলে গাড়িটা ছোট রাস্তা দিয়ে ঢুকতে পারছিল না, তাই নীরব হেঁটেই যাচ্ছে। আর নীরবের পিছনে দুজন গার্ড। নীরব প্যান্টের পকেটে হাত গুজে নিজের মনের মতো করে হেঁটে যাচ্ছিল। এমন সময় নীরবের সামনে হঠাৎ করে একটা বাইসাইকেল চলে আসাতে নীরব ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে যায়। গার্ডরা তাড়াতাড়ি করে নীরবকে মাটি থেকে তোলে। স্যার, আপনি ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। এই যে মিস সাইকেল, দেখে চলতে পারেন না? সরি, আসলে আমি বুঝতে পারি নাই। বুঝতে পারেন নাই মানে? নীরব টি শার্টের ময়লা পরিষ্কার করে মেয়েটার দিকে তাকিয়ে তো পুরোই অবাক। আরে আপনি আবারও? আপনি আবার থানা থেকে এত তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেলেন? আমি তো থানা থেকে তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেলাম। এখন যদি আপনাকে আমি পুলিশে দেই যে আপনি আমার উপর দিয়ে সাইকেল চালিয়ে গেছেন। না না, প্লিজ এমন করবেন না, তাহলে বাবা আমাকে মেরেই ফেলবে। ঠিক আছে, আপনাকে পুলিশের কাছে ধরিয়ে দেব না, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হলো গিয়ে, আপনার নামটা কি? আমার নাম লিসা, বুঝেছেন? এবার তাহলে আসি আমি। আমি নীরব, নীরব রহমান। ও, এবার আমি আসি তাহলে। আরে আমার পরের শর্তটা তো শুনবেন। আপনি একটা শর্তের কথা বলেছিলেন, আর আমি আপনার একটা শর্ত পূরণ করেছি। এবার আমি আসি। মেয়েটা পুরাই পাগল। স্যার, আপনি কি এখন এই অবস্থায় যাবেন? না, এখন একটা মলে চলো, ওইখানে গিয়ে ড্রেসটা চেঞ্জ করতে হবে। বাড়িতে গেলে ভাইয়া অনেক প্রশ্ন করবে, তাই বাড়িতে যাওয়া যাবে না। আর ভাইয়াকে এই বিষয়ে কেউ কিছু বলবে না। ওকে স্যার, কিন্তু আপনার বন্ধু? ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। ওকে স্যার। দুপুর হয়ে গেছে, কিন্তু তিশা এখনো কোনো প্ল্যান বের করতে পারল না। কি করে এই বাড়ি থেকে বের হবে? তিশা এইসব চিন্তায় ঘরের মধ্যে পায়চারি করছে। এমন সময় একজন কাজের মেয়ে আসে। মেম সাহেব, আপনার খাবার। তিশা কাজের মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভাবে। কাজের মেয়েটা চলে যেতে নিলেই তিশা ডাক দেয়। শোনো, জি? তুমি এখানে কয়টা পর্যন্ত কাজ করো? এই তো সন্ধ্যা 7টা পর্যন্ত। আচ্ছা, তুমি একটা কাজ করবে আমার জন্য? কি কাজ? তুমি একটু দাঁড়াও, আমি আসছি। তিশা আলমারি থেকে একটা শাড়ি নিয়ে আসে। তুমি এই শাড়িটা পরে নাও, আর তোমার পরনে যে শাড়িটা আছে ওইটা আমাকে দাও। কি বলছেন আপনি এসব? ঠিকই বলছি, তুমি দাও আমাকে। কিন্তু বড় সাহেব যদি কিছু বলে? কিচ্ছু বলবে না, যদি কিছু বলে তাহলে বলবে আমি তোমাকে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা। তুমি যাও, শাড়িটা পরে নাও। কাজের মেয়েটা চলে যায় ঘর থেকে। মিস্টার আবির রহমান, আমি তো এই বাড়ি থেকে বের হবই, আর আপনি কিচ্ছু করতে পারবেন না। নিশা আর ওর সব বন্ধুরা একটা রেস্টুরেন্টে বসে আছে। দোস্ত, তিশাফুর কি সত্যি সত্যি ওই আবির রহমানের সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ। আচ্ছা নিশা, তোর বাবা মা কি এই সব কিছু মেনে নিয়েছে? না, জানিস বাবা মা খুব কষ্ট পেয়েছে আপুর এই কাণ্ড থেকে। বাবা তো এখন আর আমার সাথে ভালো করে কথা বলে না, যদি আমি এমন কিছু করে বসি তার জন্য। আচ্ছা, তিশাফুর সাথে তোর কথা হয় না? না, আপুর সাথে ওই দিনের পর থেকে আমার আর কোনো কথা হয়নি।
তো তিশা আপু এখন আবির রহমানের বাড়িতে আছে তাই তো? হুম, শুনেছি আপু আর আবির রহমানের আবার নতুন করে বিয়ে হয়েছে। তোরা যাসনি? না, যেখানে বাবা এসব মেনে নিতে পারেনি সেখানে বাবা কি করে যাবে বল? আচ্ছা এসব কথা বাদ দে, কি খাবি সেটা অর্ডার কর। তোরা অর্ডার কর, আমার ভালো লাগছে না। উফ নিশা, এমন করিস না তো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দোস্ত ছেলেটাকে দেখ, কি হ্যান্ডসাম, একদম মনে হচ্ছে কোনো সিনেমার হিরো। তোর আবার শুরু হলো, যাকে দেখিস তাকে সিনেমার হিরো বানিয়ে ফেলিস। আরে হারামি, একবার তো দেখ ছেলেটাকে। তাই তো, ছেলেটা তো ব্যাপক হ্যান্ডসাম। উফ, তোরা থাক, আমি গেলাম। নিশা নিশা প্লিজ এমন করিস না, বস না একটু। আমার এমনি মন মেজাজ ভালো না, আর তোর একটা ছেলেকে নিয়ে কি শুরু করলি? যাকে নিয়ে এতক্ষণ অলি আর ঈশিতা কথা বলছে সেই হ্যান্ডসাম ছেলেটা আর কেউ না, আমাদের নীরব রহমান। নীরব ওই রেস্টুরেন্টে ওর ফ্রেন্ডদের সাথে এসেছে। আরে শোনো, আজকে ওই মেয়েটার সাথে দেখা হয়েছিল, বুঝলি? তাই নাকি ভাই? মেয়েটা দেখতে খুব সুন্দরী, তাই না? একদমই একটা পরী। মামা, তুই তো দেখছি দেশে সেই প্রেমে পড়ে গেছিস। তা তো অবশ্যই। নীরবের চোখ যায় নিশার দিকে। দাঁড়া তো, আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছিস? নীরব নিশার সামনে গিয়ে দাঁড়ায়। আরে তুমিই তো সেই মেয়ে, তাই না? আপনি এখানে কি করছেন? আমাকে ফলো করছেন? নীরব রহমানের এতটাও বাজে সময় আসেনি যে তোমাকে ফলো করতে হবে, তবে আমার হয়তো এমন বাজে সময় আসতে পারে ভবিষ্যতে। অলি নিশার কানে কানে বলে, দোস্ত কাহিনীটা কি? আমি যার উপর ক্রাশ খেলাম সে তোকে কি করেছে না? কিছু লুকাচ্ছিস না তো? অলি, তুই চুপ করবি? কি হলো? কানে কানে কি বলা হচ্ছে? শুনুন, আমার হাতে না এত সময় নেই যে আপনার সাথে কথা বলার। এই চল তো। নিশারা চলে যেতে চাইলে নীরব ডাক দেয়, ওই নিশার ফ্রেন্ড, এদিকে শোনো। আমাকে বলছেন? হ্যাঁ তোমাকে বলছি, শোনো একটু। অলি, যাবি না কিন্তু একদম। ওফ, তুই চুপ করতো। ও কি বাঘ নাকি ভাল্লুক যে কাছে গেলে আমাকে খেয়ে ফেলবে? তোরা যা পারিস কর, আমি গেলাম। নিশা চলে যায়। নিশার পিছন পিছন ঈশিতাও যায়। অলি নীরবের কাছে যায়। হ্যাঁ বলুন। বলছিলাম কি, তোমার ওই ফ্রেন্ড মানে নিশার ফোন নাম্বারটা তোমার কাছে আছে? হ্যাঁ। আমার ওর নাম্বারটা লাগবে। ওর নাম্বার দিয়ে আপনি কি করবেন? আসলে ওকে আমি পছন্দ করি। কি? তাই ওর নাম্বারটা আমার লাগবে। কিন্তু প্লিজ 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 এই হেল্পটা করতে পারবেন না প্লিজ? ঠিক আছে, দিচ্ছি। অলির কাছ থেকে নীরব নিশার নাম্বারটা নিয়ে নেয়। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আসলে এই কথাটা নিশাকে বলা যাবে না, কেমন? কেন বলবো না এই কথাটা? আমি বলছি তাই। ঠিক আছে, বলবো না। আচ্ছা শোনো, এটা তোমার। কি এটা? বাসায় গিয়ে খুলে দেখো, আর প্লিজ নিশাকে কিচ্ছু বলো না। আর আজকে থেকে তুমি আর আমি ফ্রেন্ড, কেমন? ও আচ্ছা, তাহলে আমি আসি। আরে দাঁড়াও, তোমার নাম্বারটা তো দাও আমাকে। আমারটা? হ্যাঁ তোমারটা। আচ্ছা দিচ্ছি। দেখেছিস, এখনো অলিটা আসে না। তুই তো জানিস ও এমনিতেই দিনে 4-5টা ক্রাশ না খেলে ওর পেটের ভাত হজম হয় না, বুঝলি? ওই দেখ আসছে। এতক্ষণ লাগে তোর আসতে? আরে আমার ক্রাশের সাথে কথা বলছিলাম তো, একটু সময় লাগবেই, তাই না? তা তোর ক্রাশ তোকে কি দিল? জানি না রে, প্যাকেটটা খুলে দেখতে হবে। তো তোর ক্রাশ কি তোকে প্রপোজ করলো নাকি? ধ্যাত, ও আমার ক্রাশ শুধু, লাইফ পার্টনার না, বুঝলি? আর ও অন্য একজনকে পছন্দ করে। কাকে? জানি না। আচ্ছা নিশা, আমার ক্রাশের সাথে তোর আগে কি দেখা হয়েছিল? শোন, আমার এখন ভালো লাগছে না, আমি গেলাম।
নীরব দূর থেকে দাঁড়িয়ে এতক্ষণ নিশাকে দেখছিল। তোমাকে তো আমি আমার নিজের করেই নেব নিশা জান। নীরব কথাটা বলে একটা বাঁকা হাসি দেয়। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আর এদিকে তিশা খুব কষ্ট করে কাজের মেয়েটার কাছ থেকে যে শাড়িটা নিয়েছিল, সেই শাড়িটা খুব কষ্ট করে কাজের মেয়েটার মতো করে পরে। বাপরে বাপ, ওনারা শাড়ি এভাবে পরে কিভাবে? না, এখন এসব চিন্তা না করে বাড়ি থেকে বের হতে হবে। হাতে বেশি সময় নেই, কিন্তু যাবো কই এত রাতে? আচ্ছা দেখা যাবে, আগে তো এই বাড়ি থেকে বের হই। তিশা অন্য একটা ঘর থেকে চেঞ্জ করে মাথায় ঘোমটা দিয়ে আস্তে আস্তে করে হেঁটে নিচে যায়। নিচে যেতেই একটা মেয়ে তিশার হাতে একটা কফির মগ ধরিয়ে দিয়ে বলে, এটা বড় সাহেবকে দিয়ে আসো। এটা আবার কোন ঝামেলাতে পড়লাম? ধ্যান। তিশা আবিরের ঘরে ঢুকে দেখে আবির ল্যাপটপ নিয়ে কাজ করছে। তিশা আস্তে আস্তে করে ঘরে ঢুকে টেবিলের উপর কাপটা রাখে। স্যার, আপনার কফি। ঠিক আছে যাও। তিশা হাঁপ ছেড়ে বাঁচে। তিশা চলে যাবে এমন সময় আবির বলে ওঠে, শুনো, তিশাকে গিয়ে বলো আমি ওকে ডাকছি। ঠিক আছে যাও। তিশা আবিরের ঘর থেকে বের হয়ে জোরে নিঃশ্বাস ছাড়ে। উফ, বাঘের কুয়াতে ছিলাম এতক্ষণ। না না, আর দেরি করলে চলবে না, আমাকে এখনই যেতে হবে। তিশা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে গেটের সামনে যাবে, সাথে সাথে কারো ছায়া দেখে তিশা দাঁড়িয়ে পড়ে। তিশা ছায়ার দিক থেকে মুখ সরিয়ে উপরের দিকে তাকিয়ে যা দেখে, তাতে তিশার মাথায় আকাশ ভেঙে পড়ে। আবিরকে দেখে তিশা কি করবে কিছুই বুঝতে পারছে না। তারপরও তিশা শেষ চেষ্টা করে। স্যার, আমার কাজ শেষ, তাই এখন আমাকে বাড়ি যেতে হবে। হ্যাঁ যান আপনি। তিশা পা বাড়াতেই আবির তিশার হাত টান দিয়ে নিজের বুকে এনে ফেলে। কোথায় যাচ্ছিলে সুইটহার্ট? তুমি তো ধরা খেয়ে গেছো। এবার তো তোমাকে আমার সাথেই থাকতে হবে। চলো ঘরে চলো। আমি যাব না, আমার হাত ছাড়ুন বলছি। আবির তিশার হাত ধরে সোজা ঘরে নিয়ে যায়। কি করছেন? আমার হাত ছাড়ুন বলছি। ছেড়ে তো দিয়েছিলাম জান, কিন্তু তুমি তো আমাকে ছাড়তে পারলে না। মানে? মানেটা হলো গিয়ে তুমি আর এই বাড়ি থেকে চলে যেতে পারবে না। তোমার সময় শেষ হয়ে গেছে। আর এখন তুমি তোমার কথা অনুযায়ী এই বাড়িতেই থাকবে আমার সাথে। আর তুমি কি ভেবেছিলে তোমাকে আমি চিনতে পারবো না? তাহলে তুমি ভুল ভেবেছিলে। কি বলতো, এই বাড়িতে যারা কাজ করে তারা আমাকে স্যার বলে ডাকে না, সবাই আমাকে বড় সাহেব বলে ডাকে। আর যারা এই বাড়ির বাইরে কাজ করে তারা আমাকে স্যার বলে ডাকে। তোমার স্যার ডাকটা শুনেই আমার মনে একটু সন্দেহ হয়েছিল। আর যখন তুমি আমাকে কফিটা দিয়েছিলে তখন তোমার ওই ডান হাতের তিলটা দেখেই বুঝতে পেরেছি যে এটা তুমিই ছিলে। আর তোমার শরীরের ওই মাতাল করা ঘ্রাণ আমাকেই বলে দিয়েছিল যে ওইটাই তুমি। আর তোমার হাতের ওই কালো তিল দেখে তোমাকে চিনার প্রয়োজন পড়বে না আমার। তোমার অস্তিত্বই আমাকে বলে দেয় তুমি কোথায় আছো, কারণ আমি মিশে আছি তোমাতে। তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, কিন্তু আমি তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছি আর সারা জীবন ভালোবেসে যাব। না, আমি এখানে কিছুতেই থাকবো না, কিছুতেই না। সুইটহার্ট, তুমি কি নিজের কথা রাখবে না? তাহলে কি আমি ধরে দিব যে তুমি কথা দিয়ে কথা রাখো না? তিশা ধপ করে খাটে বসে পড়ে। আবির তিশার পাশে গিয়ে বসে তিশার বাঁ হাতের অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। এই আংটিটা খুলবে না, কারণ আজ থেকে তুমি আমার হয়ে গেলে, তাই এটা তোমার আঙ্গুলে যেন সব সময় থাকে। আবির ঘর থেকে চলে যায়। তিশা রাগে বিছানা থেকে বালিশগুলো নিচে ফেলে দেয়। এদিকে নীরব শুয়ে শুয়ে ভাবছে নিশাকে ফোন দিবে নাকি ফোন দিবে না। উফ আল্লাহ, কি যে করি আমি। ফোন কি দিব নাকি ওকে দিব না? উফ, নীরব রহমান, তুই সত্যি সত্যি পাগল হয়ে যাবি। আচ্ছা টস করি, যদি হেড আসে তাহলে ফোন দিব না, আর টেল আসলে ফোন দিব। নীরব একটা কয়েন হাতে নিয়ে উপরে ছুঁড়ে মারে আর দুহাত দিয়ে ধরে ফেলে। নীরব চোখ বন্ধ করে বলে, আল্লাহ, তুমি যেটা চাইবে তাই হবে। নীরব চোখ খুলে তাকিয়ে দেখে টেল এসেছে। তার মানে ফোন করতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে ফোন করি, কিন্তু ফোন করে কি বলবো? আচ্ছা আগে তো ফোনটা করি। নীরব নিশাকে ফোন করে, কিন্তু নিশা ফোনটা রিসিভ করে না। এটা কি হলো? ফোনটা ধরলো না। ধ্যাত,
নীরব আবার ফোন করতে নিশা ফোন রিসিভ করে। হ্যালো, কে বলছেন? নীরব একটা কাশি দিয়ে বলে, আমি 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 কে? আরে ওই যে যার সাথে তোমার আজকে রেস্টুরেন্টে দেখা হয়েছিল। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? একটু চেষ্টা করলে ঠিকই পাওয়া যায় নাম্বার, বুঝলে? শুনুন, আপনি আর আমাকে ফোন দিবেন না, ওকে? আরে আরে ফোন কাটো না, যা কেটে দিল। কি মেরে মাইরি, সবাই যেখানে আমার জন্য পাগল, আর এই মেয়ে তো দেখছি আমার সাথে কথাই বলতে চায় না। নীরব, তোকে অনেক কাঠ কয়রা পোড়াতে হবে রে নিশাকে পেতে হলে। নীরব আবার ফোন করে, কিন্তু নিশা ফোন রিসিভ করে না। যা, ফোনটা ধরলো না। ধুর, আবার কি ফোন করব? না, আর একবার ফোন করলে আমাকে ছ্যাঁচড়া পাবে, তার যে ফোন না করাটাই ভালো। এদিকে তিশা শুয়ে আছে মন খারাপ করে না খেয়ে। এমন সময় আবির ঘরে আসে হাতে খাবার নিয়ে। আবির খাবারটা টেবিলের উপরে রেখে তিশাকে ডাক দেয়। তিশা, খাবারটা খেয়ে নাও। তিশা কোনো কথা বলছে না। তিশা, আমি তোমাকে কিছু বলছি, উঠে খাবারটা খেয়ে নাও। আমি খাবো না। কেন খাবে না? আমার ইচ্ছে, তাই আমি খাবো না। আর আমি না খেলে আপনার কি? আবির তিশাকে কোলে তুলে নেয় হঠাৎ করে, যার জন্য তিশা মোটেও প্রস্তুত ছিল না। আমারই তো সব, যদি তুমি না খাও জান। কোল থেকে নামান আমাকে বলছি। আবির তিশার কোনো কথা না শুনে তিশাকে সোফাতে বসিয়ে যায়। চুপচাপ খাও। বলছি তো আমি খাবো না। তিশা উঠে চলে যেতে যাবে, সাথে সাথে আবির তিশার হাত ধরে সোফাতে ফেলে দিয়ে আবির তিশার দুহাত ধরে তিশার দিকে নিচু হয়ে থাকে। কি করছেন এসব? আমার হাত ছাড়ুন। সুইটহার্ট, তুমি যদি ডিনার না করো তাহলে আমি যে কি করব তুমি কল্পনাও করতে পারছো না। আগের দিন রাতে যেটা করার কথা ছিল সেটা কিন্তু আমি এখন করতে পারি। কি অসভ্যতামি করা হচ্ছে? আমাকে ছাড়ুন। আর আমি বলছি তো আমি খাবো না। ঠিক আছে, তাহলে আমি গতকালকে যেটা করিনি সেটা করি। আবির তিশার গোলাপি ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তিশা চোখ বন্ধ করে বলে ওঠে, প্লিজ এমন করবেন না, আমি খাবো। গুড। আবির তিশার কাছ থেকে সরে আসে। তিশা তাড়াতাড়ি করে উঠে খাবার খেতে থাকে। আরে আস্তে আস্তে খাও, না হলে গলাতে আটকে যাবে তো। তিশা ডিনার করে গিয়ে শুয়ে পড়ে। আবির অফিসের কিছু কাজ করে সোফাতেই শুয়ে পড়ে। সকালে তিশা ঘুম থেকে উঠে দেখে আবির ঘুমাচ্ছে। আবিরকে একদম একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চার মতো লাগছে। তিশা আবিরকে দেখে মনে মনে বলে, এই লোকটা কি করে এসব করতে পারে? কি করে যে কিনা ঘুমোলে এত সুন্দর আর নিষ্পাপ লাগে? তৃষা, এসব তুই কি ভাবছিস? ও তোর শত্রু। ওর জন্যই আজকে তোর বাবা মা তোকে ত্যাগ করেছে। আবির চোখ খুলে তাকিয়ে দেখে তিশা ওর দিকে তাকিয়ে আছে। কি দেখছো এভাবে? তিশা কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। আবির বসে বসে চিন্তা করছে কি করে তিশাকে ওর প্রেমে ফেলানো যায়। তিশা ওয়াশরুম থেকে ভেজা চুল মুছতে মুছতে বের হয়। আবির তো তিশার এমন রূপ দেখে যাই অবস্থা। তিশার ভেজা চুলের ঝাপটার কারণে আবিরের মুখে এসে পানি পড়ে। আবির তো তিশার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হঠাৎ করেই আবিরের ফোনটা বেজে ওঠে। আবির নিজের ঘর থেকে বেরিয়ে এসে ফোনটা রিসিভ করে। ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো মিটিংয়ে। আবির টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। আবির শাওয়ার নিয়ে ভেজা চুল ঝাড়তে ঝাড়তে বের হয়। তিশা তো আবিরকে দেখে এক চিৎকার মারে। এ কি, আপনার এই অবস্থা কেন? আবির নিজেকে একবার দেখে বলে, কেন, কি হয়েছে? আরে আপনি শুধু টাওয়াল পরে আছেন কেন? ও এই ব্যাপার, টাওয়েল পরে আছি তো কি হয়েছে? কি হয়েছে মানে? আপনি জানেন না এই ঘরে যে একটা মেয়ে আছে? তো কি হয়েছে? তুমি তো আমার বিয়ে করা বউ, তাহলে তুমিই তো আমার সবকিছু দেখবে, তাই না? শুনুন, আজে বাজে কথা বলবেন না। আপনি তাড়াতাড়ি চেঞ্জ করুন। করবো না। মানে আপনি কি সারাদিন এভাবে থাকবেন? হ্যাঁ, থাকবো। ঠিক আছে, তাহলে আপনি এভাবে থাকুন। আমি বরং এই ঘর থেকে চলে যাই। এই একদম না, এই ঘর থেকে বের হবে না তুমি। যদি এই ঘর থেকে চলে যাও তাহলে আমি এই অবস্থায় কিন্তু এই ঘর থেকে বের হয়ে যাব। তখন তোমাকেই সবাই বলবে যে তুমি তোমার বরকে 2 দিনেই এমন অবস্থা করে ফেলেছো
না জানি আর কয়েকদিন পর কি করবে। কি? হ্যাঁ, তাই তুমি চোখ খুলে দেখো আমাকে। আমি পারবো না। তাহলে কিন্তু আমি এভাবে বের হয়ে যাব। এই না না, এমন করবেন না প্লিজ। ঠিক আছে, তাহলে তুমি চোখ খুলো। কি হলো, খুলো। তিশা একটা চোখ আস্তে আস্তে খুলে যা দেখে তাতে তিশা ভীষণ অবাক হয়। আবির সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে ঘড়ি পরে দাঁড়িয়ে যায়। বলতে গেলে অল পারফেক্ট। এসব আপনি কখন পড়লেন? কেন, কিছু দেখতে পারোনি? দেখে তার জন্য খুব আফসোস হচ্ছে তোমার? কি যা তা বলছেন? আপনাকে দেখতে আমার বইয়ে গেছে। সরুন আমার সামনে থেকে। যা বাবা, এত রাগের কি আছে? তুই আমাকে দেখতেই পারো, তাতে আমি রাগ করব না, বুঝলে? তিশা আলমারি থেকে ব্যাগ নিয়ে নেয়। কোথায় যাচ্ছ তুমি? কলেজে যাচ্ছি আমি। তাহলে চলো, আমি তোমাকে কলেজে দিয়ে আসি। না, আমি একাই যেতে পারবো। জেদ করো না তিশা, তোমার কিছু হয়ে গেলে। আমার কিচ্ছু হবে না, বুঝতে পেরেছেন আপনি? আর আপনি চিন্তা করবেন না, আমি পালিয়ে যাব না। যেহেতু আপনাকে আমি কথা দিয়েছি, তাই আমি এই বাড়ি থেকে যাব না। আরে আমি জানি তুমি যাবে না, কিন্তু আমি তোমাকে কলেজে দিয়ে আসি। আর তুমি ব্রেকফাস্ট করেছো? হ্যাঁ করেছি, আর আমি কলেজে একাই যাব আজকে। ওকে ওকে, তুমি কলেজে একাই যেও, তবে গাড়ি নিয়ে যেও প্লিজ। তিশা ঘর থেকে বের হয়ে যায়। আবির ড্রাইভারকে ফোন করে। তিশা কলেজে যাবে, ওকে কলেজে পৌঁছে দিয়ে আসবে। আবির ফোন কেটে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করে। সাথে নীরবও ব্রেকফাস্ট করছে। নীরব, তুই কালকে থেকে অফিসে জয়েন করবি। না ভাইয়া, আমি এখন অফিসে জয়েন করতে পারবো না। কেন পারবি না? আসলে ভাইয়া, সবেমাত্র দেশে এলাম। তো কি হয়েছে, কালকে থেকে তুই অফিসে জয়েন করবি, ব্যাস, শেষ কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তোর নামে যে কোম্পানিটা আছে ওইটাতে তোকে আমি কালকে এমডি হিসেবে জয়েন করাবো, তাই কালকে রেডি হয়ে থাকবি। আমি আর কতদিন দুটা কোম্পানি একসাথে সামলাবো বলতো? এবার তো তোকে সবকিছু বুঝে নিতে হবে নাকি? আচ্ছা ভাইয়া, আমি কালকে রেডি হয়ে থাকবো। ঠিক আছে, আমি এখন আসি। আবির বাড়ি থেকে বের হয়ে গাড়িতে গিয়ে ওঠে। সোহেল তিশাকে কলেজে পৌঁছে দিয়েছো তো? না স্যার, ম্যাডাম তো একাই চলে গেছে। কি, একা চলে গেছে মানে? তুমি বলনি গাড়িতে ওঠার জন্য? স্যার বলেছি আমি, কিন্তু ম্যাডাম বলেছে উনি নাকি আগে যেভাবে চলাফেরা করতো সেভাবে এখনো চলবে। এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। আগের ও আর এখনের ওর মাঝে আকাশ পাতাল তফাৎ আছে। কেন বুঝতে চাইছে না ও এখন আবির রহমানের স্ত্রী? স্যার এখন কি করব, কলেজে যাব নাকি অফিসে যাব? কলেজে চলো। আচ্ছা স্যার। আবির তিশাকে ফোন করে। তিশা একা একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় তিশার ফোনটা বেজে ওঠে। তিশা ফোনে তাকিয়ে দেখে আননোন নাম্বার। তিশা ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? তুমি গাড়ি নিয়ে যাওনি কেন? আর আমার নাম্বারটা তুমি এখনো সেভ করনি কেন? আমার ইচ্ছে তাই গাড়ি নিয়ে যাইনি, আর আপনার নাম্বারও সেভ করিনি। কোনো সমস্যা? আগে বলো তুমি গাড়ি নিয়ে যাওনি কেন? বললাম তো আমার ইচ্ছে তাই গাড়ি নিয়ে যাইনি। তিশা, তুমি কেন বুঝতে চাইছো না? তোমার যদি কিছু হয়ে যায় তো? তিশার সামনে হঠাৎ করে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে একজন নেমে এসে তিশার কাছে আসে। আপনি এখানে? তিশা, কি হলো? কে তোমার কাছে এসেছে? তিশা, হ্যালো তিশা। তিশা ফোনটা না কেটে কান থেকে এনে হাতে রেখে দেয়। কি হলো, এভাবে রাস্তার সামনে গাড়ি থামালেন কেন? আমার ইচ্ছে হলো তাই। আপনার ইচ্ছে মানে? তোমার হাজবেন্ড তোমাকে একা ছেড়ে দিল যে। তো আপনার ইচ্ছেটা কি? এদিকে আবির খুব চিন্তায় পড়ে যায়। তিশার সাথে যে লোকটা কথা বলছে তার কণ্ঠ শুনে। সোহেল, তাড়াতাড়ি গাড়ি চালাও। ওকে স্যার। আপনার প্রবলেম কি বলুন তো? আমার কোনো প্রবলেম নেই, তবে একটা আফসোস আছে, তোমার মতো একটা সেক্সি মেয়েকে আমি বিয়ে করতে গিয়েও বিয়ে করতে পারিনি। তবে নো প্রবলেম, আমি জানি তুমি আবির রহমানকে একদম পছন্দ করো না, তাই তুমি চাইলে এই রবিন আহমেদের কাছে চলে আসতে পারো। তোমার জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা বেবি।
আপনার সাহস কি করে হলো একজন বিবাহিত মেয়েকে এসব কথা বলার? আর আমি জানতাম যে আপনি একজন বাজে লোক। মেয়েদেরকে নিয়ে আপনি ছি! বলতেও আমার ঘৃণা হচ্ছে। তারপরেও আমি আমার বাবার কথা রাখার জন্য আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। বাবা তো আর জানতো না আপনি কেমন লোক। আমি ভেবেছিলাম বিয়ের পর হয়তো আপনি ভালো হয়ে যেতে পারেন, কিন্তু মানুষের চরিত্র কোনো দিনও বদলায় না, যে তাই আপনার থেকেও আবির রহমান শতগুণে ভালো। আবির ফোনে সবগুলো কথা শুনছে। বাবা, 2 দিনে আবির রহমান এত ভালো হয়ে গেল? আমি তো জানতাম তুমি আবির রহমানকে অপছন্দ করো। তাহলে 2 দিনে এমন কি করলো আবির রহমান যে একেবারে ভালোবেসে ফেললে তুমি? আপনার প্রবলেম কি বলুন তো, আমাকে রাস্তা দিন, না হলে আমি কিন্তু এখানে লোক জড়ো করব আর চিৎকার করব। আরে এত হাইপার হইও না, আমি এখন চলে যাচ্ছি বেবি। তবে এটা মনে রাখো, যদি আবির রহমান তোমাকে কিছু না করতে পারে তাহলে আমার কাছে চলে আসবে, কারণ আমি সব কিছুই করতে পারি। কারণ আমি আবির রহমানের মতো না যে অনুমতির অজন্য অপেক্ষা করব। তিশার খুব রাগ উঠছে রবিনের এমন কুকথা শুনে। তিশা না পারছে সইতে, না পারছে কিছু বলতে। আজকে আসি তাহলে ডার্লিং। রবিন চলে যায়। তিশা রবিনের এসব কথা শুনে রাস্তার মাঝে বসেই কান্না শুরু করে দেয়। তিশার কান্না করা দেখে অনেক মানুষ জড়ো হয়ে যায়। আবির তিশার কান্না শুনতে পায়। সোহেল মানুষের ভিড় দেখে গাড়ি থামায়। স্যার, এখানে এত মানুষ কেন? হয়তো ম্যাডাম ওইখানেই আছেন। আবির গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে ভিড়ের ভিতর ঢুকে দেখে তিশা রাস্তায় বসে কান্না করছে। আবির তাড়াতাড়ি করে তিশার কাছে যায়। সোহেলও আবিরের পিছন পিছন যায়। তিশা, কি হলো? এভাবে কান্না করছো কেন? ও আমাকে? তিশা কান্না করার জন্য কথা বলতে পারছে না। আবির তিশাকে জড়িয়ে ধরে। আবির তিশাকে জড়িয়ে ধরার সাথে সাথে তিশাও আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। তিশা, প্লিজ শান্ত হও, কিছু হয়নি, চলো আমার সাথে। আবির তিশাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসায়। সোহেল, বাড়িতে চলো। জি স্যার। এমন সময় আবিরের ফোনে কল আসে। আবির ফোনটা রিসিভ করে। মিটিং ক্যান্সেল করে দাও, আজকে কোনো মিটিং হবে না। আবির তিশাকে গাড়ি থেকে বের করে কোলে তুলে ঘরে নিয়ে খাটে বসিয়ে দেয়। প্লিজ জান, এবার তো কান্নাটা থামাও। তোমাকে যে কাঁদিয়েছে তাকে আমি শেষ করে দিব। তিশা আবিরের দিকে তাকিয়ে দেখে রাগে চোখ দুটো লাল হয়ে গেছে। কপালের রগটা রাগে ফুলে উঠেছে। তুমি বসো, আমি আসছি। কোথায় যাচ্ছেন আপনি? বললাম তো আমি আসছি। আবির ঘর থেকে বের হয়ে চলে যায়। তিশা চিন্তায় পড়ে যায়। আবিরের হঠাৎ করে এমন রাগ দেখে। উনি হঠাৎ এতটা রেগে গেলেন কেন? তাহলে কি উনি রবিনের সব কথা শুনেছে? আমি তো তখন ফোনটা কাটতে ভুলে গেছিলাম। তাহলে কি উনি রবিনের কাছে গেছে? কি হবে এখন? উনি যে খুব রেগে আছেন। আবির অনেক জোরে গাড়ি ড্রাইভ করছে। রাগে আবিরের শরীর যেন ফেটে যাচ্ছে। আবির রবিনের অফিসে ঢুকে সোজা রবিনের কাছে গিয়ে রবিনের বুকে একটা লাথি মারে। আবির রবিনের কলার ধরে বলে, তোর সাহস কি করে হলো আমার স্ত্রীকে এসব বাজে কথা বলার? রবিন আবিরের মুখে একটা ঘুষি মারে। তাতে আবিরের ঠোঁটটা কেটে যায় আর আবির দূরে ছিটকে পড়ে। তোর স্ত্রীও আমার স্ত্রী হওয়ারই কথা ছিল, কিন্তু তুই ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, বুঝলি? আর আমি 100 বার এসব কথা বলবো যখনই ওকে আমি রাস্তায় পাবো, বুঝলি? শুয়োরের বাচ্চা, তোকে আজকে আমি মাটিতে পুঁতেই ফেলবো, যাতে তোর ওই মুখ দিয়ে কিছু না বলতে পারিস। আবির রবিনকে ধরতে যাবে, সাথে সাথে কিছু লোক আবিরকে ধরে ফেলে। কি রে, তুই আমাকে মারতে এসেছিস তাই না? এবার তোকে মেরে দে আমি। আমাকে ছেড়ে তো দেখ তোর কি অবস্থা করি। আরে আমি জানি তুই কি করতে পারিস, তাই তো তোকে ছাড়বো না, বুঝলি? আর রইল তোর বউয়ের কথা, ওকে তো আমি আমার করেই ছাড়বো, আমার কাছে আনবই। আর তুই ওকে যেই সুখটা দিতে পারিস ওটা আমি ওকে দিব। কুত্তার বাচ্চা, তোকে আমি আজকে। আবির রাগে সবাইকে ছুঁড়ে ফেলে দেয়। আবির রবিনকে গিয়ে মারতে শুরু করে। রবিনও আবিরকে মারে। আবিরকে কেউ কিছুতেই থামাতে পারছে না। এমন সময় নীরব আর তিশা আসে। আবির, আপনি সব কি করছেন? প্লিজ থামুন। আবির তিশার কোনো কথাই কানে নিচ্ছে না। ও তো রবিনকে মারতে ব্যস্ত।
তাই তিশা আবিরকে গিয়ে থামাতে চেষ্টা করে। আবির তিশাকে রাগে ধাক্কা মারাতে আবির বুঝতে পারে ও তিশাকে ধাক্কা মেরেছে। তাই আবির তাড়াতাড়ি করে তিশার হাত ধরে নিজের বুকে এনে ফেলে। তিশা ভয়ে জোরে জোরে শ্বাস ফেলে, আর তিশা খুব অবাক হয় আবিরকে এভাবে বাঁচানোর জন্য। প্লিজ আবির, এবার থামুন প্লিজ, না হলে ও আজকে মারা যাবে। আজকে তুই আমার হাত থেকে বেঁচে গেলি শুধুমাত্র তিশার জন্য, কিন্তু পরের বার তুই আর বাঁচবি না। এখন আত্মনাপ করেছি, পরের বার একেবারে শেষ করে দিব। আবির তিশার হাত ধরে রবিনের অফিস থেকে বের হয়ে যায়। আবির গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করছে, আর তিশা আবিরের পাশেই বসে আছে। আবিরের কপাল আর ঠোঁট থেকে রক্ত ঝরছে। আবিরের পিছনের গাড়িতে নীরব আর গার্ডরা আছে। তিশা ভয়ে ভয়ে বলে, আবির প্লিজ আপনি শান্ত হন। আমি জানি আজকে যদি আমি গাড়ি নিয়ে যেতাম তাহলে হয়তো এমন হতো না। আই এম সরি, আর এমন ভুল হবে না। আবির কোনো কথা বলছে না, শুধু গাড়ি ড্রাইভ করেই যাচ্ছে। আবির গাড়ি পার্ক করে তিশার সাথে কোনো কথা না বলে ঘরে চলে যায়। ভাবি, তুমি প্লিজ ভাইয়াকে গিয়ে সামলাও, আজকে ভাইয়া ভীষণ রেগে আছে। তিশা তাড়াতাড়ি করে ঘরে যায়। তিশা ঘরে গিয়ে থেকে আবির সোফাতে বসে মাথা নিচু করে আছে। তিশা ফার্স্ট এইড বক্স এনে আবিরের কাছে এসে বসে তুলোতে স্যাফরন লাগিয়ে আবিরের ক্ষত স্থানে লাগাতে যাবে, সাথে সাথে আবির তিশার হাত ধরে ফেলে। দরকার নেই এসব আমার। কি বলছেন আপনি এসব? না হলে রক্ত পড়া বন্ধ হবে না। আমার রক্ত পড়লে তাতে তোমার কি? আমারই সব, বুঝতে পেরেছেন আপনি? বেশি জেদ করবেন না, আমাকে স্যাভলন লাগাতে দিন। তিশা ধমক দিয়ে কথাটা বলে আবিরকে। আবির তো তিশার এমন রূপ দেখে অবাক। তিশা আবিরের ক্ষত স্থানে স্যাভলন লাগাতে আবির ব্যথায় কুকড়ে ওঠে। সরি, খুব জ্বালা করছে তাই না? ঠিক আছে, আমি ফু দিচ্ছি। তিশা আবিরের কপালের ক্ষত স্থানে স্যাভলন লাগাচ্ছে আর ফু দিচ্ছে। আবির তিশার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আবিরের প্রতি ওর এমন কেয়ার করার জন্য। তিশা আবিরের মাথায় ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তিশা আবিরের ঠোঁটের কোণাতে ঔষধ লাগাচ্ছে আর ফু দিচ্ছে। তিশা আবিরের এত কাছে চলে এসেছে ও বুঝতেই পারেনি। আবিরের চাউনি দেখে তিশা বুঝতে পারে ও আবিরকে অনেক কাছে চলে এসেছে। তিশা চলে যাবে এমন সময় আবির তিশার হাত ধরে নিজের কোলে এনে বসায়। কি করছেন? ছাড়ুন আমাকে। একটু আগে তুমি কি বলেছিলে? কি বলেছি? এটাই যে আমার শরীরের থেকে রক্ত পড়লে তোমার যায় আসে। কেন তোমার যায় আসে? আমার শরীর থেকে রক্ত পড়লে তুমি তো আমাকে পছন্দই করো না। তাহলে আমার শরীর থেকে রক্ত পড়লে বা আমি মরলে? আবিরের মুখে মরার কথা শুনে তিশা আবিরের মুখ চেপে ধরে। প্লিজ এমন কথা বলবেন না। আবির তিশার হাতটা মুখ থেকে সরিয়ে বলে, কেন বলবো না? আমি মরলে তুমি তো খুশি হবে তাই না? কারণ আমি মরলে তো তুমি আমার কাছ থেকে মুক্তি পেয়ে যাবে। প্লিজ আমাকে ছাড়ুন। না, আগে বলো আমার কিছু হলে তোমার কি যায় আসে? তিশা আবিরের কোল থেকে জোর করে উঠে বলে, তবে শুনুন, আমার কি যায় আসে? আমি একজন মানুষ তো, তাই আমার চোখের সামনে একজন মানুষ যদি রক্তাক্ত হয়ে বসে থাকে তাহলে আমার উচিত তাকে সাহায্য করা, তাই না? তাই আপনি এটা ভাববেন না যে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি বলে আপনাকে আমি কেয়ার করছি। যে কেউ হলেও আমি এটাই করতাম। এটা যদি কোনো রাস্তার মানুষ হতো তাও করতাম। আমি তো একবারও বলিনি তুমি আমাকে ভালোবেসে ফেলেছ। আর আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কোনোদিন হয়তো আমাকে ভালোবাসবেই না। তাই আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি বরং এটা চিন্তা করো, রাস্তার মাঝে যারা রক্তাক্ত হয়ে বসে আছে তাদের কাছে গিয়ে ওদেরকে সাহায্য করো। আমার তোমার সাহায্যের কোনো দরকার নেই। আবির ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। আবিরের কথাগুলো সব তিশার মাথার উপর দিয়ে গেল। একটা ধন্যবাদ পর্যন্ত দিল না, কি আজব লোক। সারাদিন আবির বাড়িতে থেকে অফিসের সকল কাজ করে, আর অন্যদিকে রবিন রাগে ফুঁসছে আর এটা ভাবছে কি করলে ওর শরীরের রক্ত ঠান্ডা হবে। তোকে আমি ছাড়বো না আবির, কিছুতেই না। খুব শখ না তিশার ভালোবাসা পাওয়ার? তোর শখ আমি মেটাচ্ছি। এমন কাজ করব যে যাতে করে তিশা তোকে আরো বেশি ঘৃণা করে। রাতে তিশা ওয়াশরুম থেকে এসে দেখে আবির বিছানায় হেলান দিয়ে শুয়ে শুয়ে ফোন টিপছে আর হাসছে।
কি এমন ফোনে দেখছে রে বাবা যে 32 পাটি দাঁত ভাসিয়ে হাসছে? আবির তিশার দিকে তাকাতেই তিশা মুখ ভেঙচি কেটে চলে যায় ড্রেসিং টেবিলের কাছে। তিশা চুল আঁচড়াচ্ছে আর আয়নার ভিতরে আবিরের দিকে তাকাচ্ছে। ব্যাপার কি? সকালের ওই ঘটনার পর থেকে তো বচ্চাটা আমাকে আর জ্বালাচ্ছে না। তিশা আবিরের কাছে যায়। উঠুন, আমি ঘুমাবো। ঘুমাও না করছে কে তোমাকে? মানে আপনি না উঠলে আমি ঘুমাবো কি করে? আমি আজ থেকে আমার খাটে ঘুমাবো। তাহলে আমি কোথায় শোবো? এটা আমি কি জানি? আমি তো আমার এত সুন্দর নরম তুলতুলে বিছানা ছেড়ে সোফাতে শুতে পারবো না। তাই তুমি বরং একটা কাজ করো, সোফাতে গিয়ে ঘুমাও। হ্যাঁ। হ্যাঁ না যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। কিন্তু আমি সোফাতে ঘুমোতে পারি না। এটা তোমার প্রবলেম, আমার না। আর সোফাতে ঘুমাতে যদি এতই প্রবলেম হয় তাহলে আমার পাশে এসে শুয়ে পড়ো। আমি তো এতটাও মোটা না যে সারা বিছানা দখল করে আছি। আপনার পাশে আমি শুবো? ইম্পসিবল। ঠিক আছে, শুতে হবে না তোমাকে আমার পাশে। এখন তুমি যাও তো এখান থেকে। আমার কানের কাছে এসে এত কথা বলো না, আমাকে একটু ঘুমাতে দাও। এমনি আমি অসুস্থ, তাই আমাকে টাইম মতো ঘুমাতে